বাহবা সাবাস বড়দের দল, এই তো চাই, ছোটরা খেলবে, আসুন আমরা বোমা বানাই। কয়েক দশক আগে বাম আমলে কলকাতায় বোমা ফেটে 2 শিশুর মৃত্যুর পর এইভাবেই তীব্র ধিক্কার ঝরে পড়েছিল কবির সুমনের গানে। কিন্তু সেই লজ্জা, সেই আতঙ্ক এখনো আমাদের কিছু ছাড়েনি। বর্ধমানে যেভাবে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে হুবহু একই রকম ভাবে 7 বছরের একটা ফুটফুটে শিশুর প্রাণ চলে গেল, তার জন্য কোনো ধিক্কার, কোনো নিন্দাই যথেষ্ট নয়। ভোটের আগে প্রত্যেকটা দল প্রত্যেকবারের মতো তাদের ইস্তেহারে প্রতিশ্রুতির একেবারে বন্যা বইয়ে দিচ্ছে, কিন্তু দশকের পর দশক ধরে হিংসার রাহুগ্রাস থেকে কিভাবে বাংলার এই ভোটকে মুক্ত করা যায় সেই উত্তর কারো কাছে নেই। সমস্ত দলের ইস্তেহারে নানা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অনুষ্ঠানে আপনাদের সামনে রাখবো। এছাড়াও সি ভোটারের স্ল্যাপ পোল, যেখানে নন্দীগ্রামের ঘটনায় মুখ্যমন্ত্রীর আহত হওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন সমীক্ষকরা রেখেছিলেন আপনাদের সামনে, তাও দেখাবো। তবে সবার আগে চোখ রাখবো বর্ধমানের সেই ঘটনায়, যার জন্য কোনো ছিচিক্কারি না যথেষ্ট নয়। দেখুন, বয়স মাত্র 7, ছোট্ট ছেলে, সময় পেলে ছুট্টে বাড়ি থেকে বেরিয়ে যেত খেলতে। আর 5টা দিনের মতোই বন্ধুকে নিয়ে খেলতে বেরিয়েছিল। ঝোপের মধ্যে গোল গোল বস্তুগুলিকে বল হিসেবেই ধরে নিয়েছিল শিশুমন। বুঝতে পারেনি ওত পেতে রয়েছে বিপদ, আর তার মাসুল দিতে হলো প্রাণ দিয়ে। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক রত্তির। ভোট সপ্তাহ শুরু হতেই হিংসার বলি শিশু। পূর্ব বর্ধমানের রসিকপুরে মর্মান্তিক ঘটনা, সন্তানকে হারিয়ে শোকে পাথর মা বাবা। সোমবার ঘড়ির কাঁটায় তখন সকাল 11:15। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর বিকট শব্দে কেঁপে ওঠে বর্ধমানের রসিকপুরের সুভাষপল্লী রোড। দেখা যায় ধোঁয়া ধুলো ঢাকা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে 2টি শিশু। একটির বয়স 7, একটির 6। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এবং স্থানীয় মানুষরা ছুটে আসে এই ঘটনাস্থল ঠিক এই জায়গাতেই। এবং বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বর্ধমান শহরের রসিকপুরের সুভাষপল্লী রোড এলাকাতেই। এবং ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ছুটে আসার পর দেখে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় 2 শিশু জখম অবস্থাতেই পড়ে আছে। আমরা এইদিকে বসেছিলাম, হঠাৎ বমের আওয়াজ পাই, দিয়ে আমি দৌড়ে দৌড়ে এইদিকে আসি। দিয়ে আমাদের কিছু ছেলে আমাদের বলে তোর ছেলে আর নেই। তখন দেখে আমার দৃশ্য দেখে মাথা ঘুরতে লেগেছে। চান করার টাইম হয়ে গেছিলো, কলে জল চলে এসেছিলো। এবার ওর মা কলে কাজ করছিল, এবার ছেলে খেলছিল, এবার চান করতো। আর তার মধ্যে কে রেখে গেছে না রেখে গেছে। মাটির তলায় বোম রাখা ছিল আপনার বাড়িতে? না, বাড়িতে না, বাড়িতে ক্লাবের সামনে। ক্লাবের সামনে আমার ছেলে সাইডে দাঁড়িয়ে ছিল, আর যে ছেলেটা বার করেছে সেই ছেলেটা তো নেই, মারা গেছে। কিন্তু বোমা এলো কোথা থেকে, কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছিল, যার জন্য এভাবে অকালে চলে যেতে হলো এক রত্তিকে? নবান্ন সূত্রে খবর, বর্ধমানে বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের থেকে প্রাথমিক রিপোর্ট পেয়েছেন ডিজি। রিপোর্টে জানা গেছে রাস্তার ধারে হাঁড়ির মধ্যে রাখা ছিল বোমা। শিশু দুটি খেলতে গিয়ে তা দেখতে পায়। ফুটবল ভেবে খেলতে গেলে বিস্ফোরণ হয়। কে বা কারা হাঁড়িতে বোমা রাখে তার পূর্ণাঙ্গ রিপোর্ট এলে কমিশনকে জমা দেওয়া হবে। ভোটের মুখে বর্ধমান বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় মুখ্য সচিব ও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। বর্তমান ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে, রিপোর্ট প্রিলিমিনারি রিপোর্ট এসেও গেছে। খেলা করতে গিয়ে ভুল ভেবে বল ভেবে খেলা করতে গিয়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং একজন তো মারা গেছে। তদন্ত, রিপোর্ট, রাজনৈতিক আকচাকচি সব হবে, কিন্তু আর কোনোদিন মায়ের কোলে ফিরবে না আফরোজ। কমল কৃষ্ণ দে, সুমন ঘরাই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, ধিক্কার দিয়ে শুরু করব এই অনুষ্ঠান। আজ সোমবার এবং এই সপ্তাহে শনিবার আমাদের রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে ভোট শুরু হচ্ছে এবং তার শুরুতেই সপ্তাহ শুরু হচ্ছে 7 বছরের একটা বাচ্চার প্রাণ ঝরে গেল এবং তার সঙ্গেই খেলছিল 6 বছরের একটা বাচ্চা। যখন এই আমরা স্টুডিও সাজিয়ে অনুষ্ঠান করছি তখন হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। আমি আবার বলছি, ধিক্কার। আমরা প্রতিদিন বিশ্বনাথদা বলেন না, গণতন্ত্রের উৎসব, সেই উৎসবের সূচনা কার্যত সলতে যেন এই মৃত্যু দিয়ে আমরা উদযাপন করছি। ধিক্কার। আমি প্রথমে কোনো রাজনীতিবিদ নয়, এই রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজদা, আমি বারবার সকাল থেকে মনে হয়েছে যে এই যে রক্তাক্ত ছবিটা, শিশুর মরদেহ পড়ে আছে, কার্যত রক্তের স্রোত চতুর্দিকে, এটা একেবারে দর্শকদের সামনে দেখিয়ে দিই, একেবারে দেখিয়ে দিই। তারপর ভেবেছি যে কোথাও সংবেদনশীল মন হয়তো প্রচণ্ড ধাক্কা খাবে। অবশেষে আটকেছি, সেই সিদ্ধান্ত আমি নিয়েছি যে না, এই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি না। কিন্তু এর থেকে অসংবেদনশীল আর কি হতে পারে যে যেখানে একটা 6 বছরের বাচ্চার মায়ের কোল খালি হয় এবং আমরা প্রতিদিন এই হিংসা নিয়ে এত কথা বলবো, বছরের পর বছর, 16 বছর এই চ্যানেলেই বলে আসছি। আমি বলছি, ভোটের নামে আর কতদিন এইটা হবে?
একটাই তো প্রশ্ন, কার দায়, কবে থামবে? অভূতপূর্বভাবে 8 দফায় এ রাজ্যের ইলেকশন, দুজন সিনিয়র আইপিএস অফিসার সাসপেন্ড হয়ে গেলেন, একজন ডিজি র্যাঙ্কের, একজন এসপি র্যাঙ্কের। ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যথারীতি দর্শন করছেন, লম্ফজম্প করছেন। প্রমাণ করে দিল আজকে রসিকপুরের রসিকতায় যে বাংলা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আপনি যথার্থভাবে আপনার মুখবন্ধে যা বলেছেন, তারপর আমার অন্য কোনো কিছু বলার ভাষা নেই, কারো ভাষা আসবে না। কিন্তু এটা বোঝা গেল যে আমাদের ইলেকশন মেশিনারি, আমাদের ইলেকশন কমিশন, আমাদের ল অ্যান্ড অর্ডার মেশিনারি, আমাদের ডিএমএসপিরা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই আছে। বাংলাকে কোনো দিশা তারা দেখাতে পারবে না। একটা ফুটফুটে একরত্তি শিশু তার জীবন দিয়ে প্রমাণ করে দিল যে এই মানুষগুলো কত নিদারুণ রসিকতায় বাংলাকে মজাচ্ছেন। আর ধিক আমাদের বাংলা রাজনৈতিক দলগুলোকে, আমি নাম করে বলছি আপনাকে, টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সব দল ইস্তাহার বের করেছে। আপনি একবার দেখুন তো, গাল ভরা বস্তা পচা সব গুলি বের করছে। এক জায়গাতেও কখনো বলেছে যে আমরা হিংসা চাই না। ইস্তাহারের মধ্যে কোনো আমার দলের কোনো লোক যদি হিংসায় যুক্ত থাকে তাহলে তাকে চিরকালের জন্য রাস্টিকেট করব, এ কথা কেউ বলছে না বুক চিতিয়ে। এরা চায় সবাই যে হিংসার যে আপনার কেউ বলি হলে তাকে নিয়ে এরা নিদারুণ রসিকতা করবে। এটা একদম জানবেন যে ইলেকশন কমিশনকে আমরা শুধু দোষারোপ করলে হবে না। এটা আজ থেকে অনেক দিন আগে, 3-4 মাস আগে থেকে এসপিডিএমদের করা উচিত ছিল। বম ধরা, ওয়ারেন্ট খারিজ করা, দুষ্কৃতী ধরা, সেগুলো কি ধরা হচ্ছে? আজকে নর্থ ইন্ডিয়ার যারা বাহুবলী রাজ্য বলে আমরা ব্যঙ্গ করতাম, তাদের সেখানে একটা ইনসিডেন্ট ফ্রি ইলেকশন হচ্ছে। আর আমাদের এখানে একটা বাচ্চা 7 বছরের শিশুকে মেরে আমরা আমাদের ইলেকশন শুরু করছি। এদের লজ্জা করে না? একেবারেই পঙ্কজবাবু, আমি বলছি যে এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ছবি চার আলোচনাতেও আসবো। আমি এবার সমীর আইচের কাছে যাব। সমীরদা, নির্বাচন কমিশনের দায় এই মুহূর্তে তাদের দায়িত্ব আমি বুঝলাম। এত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী প্রতিদিন রুট মার্চ করছে, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা প্রতিদিন শান্তির কথা বলছেন, আর এই হচ্ছে তার ফল আউট। ঝুড়ি ঝুড়ি বোমা প্রতিদিন এই সংবাদ চ্যানেলের শিরোনামে দেখবেন, এবং কোথাও ডাকাত, চোর, জোচ্চোর তারা রাখেনি। এই অন্ধকারের মানুষদের যেদিকে আঙুল তোলার কোনো জায়গা নেই, তার কারণ অন্ধকারের একটা অংশ একেবারে মেন স্ট্রিম পলিটিক্সে এসে গেছে, রাজনৈতিক গুন্ডারা রাখছে। আমি বলছি যে এই রাজনৈতিক গুন্ডা বাহিনী ভোটের সময় অ্যাকশনে নামছে, এবং এই বোমা শিল্প প্রতিদিন প্রতি মুহূর্তে পল্লবিত হচ্ছে, এবং এই সারপ্লাস প্রোডাকশন এমন জায়গায় যে তার সফট টার্গেট হচ্ছে সাধারণ মানুষ এবং এই 6-7 বছরের বাচ্চারা। আপনি প্রতিদিন সমীরদা দেখবেন কোথাও পার্টি অফিসের ছাদ উড়ে যাচ্ছে, কোথাও সমর্থকের হাত উড়ে যাচ্ছে, তখন আবার টানাপোড়েন শুরু হচ্ছে। কেউ বলছেন যে বোমা বাঁধতে গিয়ে আহত হয়েছেন, আরেক দল বলছে না বোমার আঘাতে আহত হয়েছে, এবং আজকে মারাত্মক বল ভেবে খেলতে খেলতে শিশুর প্রাণ চলে যাচ্ছে। কারুর কোনো হেলদোল নেই। সমীরদা না, আমার দেখো সুমন, একদম পরিষ্কার একটা কথা। প্রথম কথা, যিনি বা যারা ইলেকশনকে খেলা হবে বলে সম্বোধন করছেন তাদেরকে প্রথম অ্যারেস্ট করা উচিত ছিল। প্রথম কথা, ইলেকশন শুরু হচ্ছে, তার খেলার শুরু। ইতিমধ্যেই আমরা দেখেছি কতগুলো প্রাণ চলে গেল, এবং সমস্ত রাজনৈতিক দল, এবং আমি বারবার যে কথাটা বলবো যে ইলেকশন কমিশনের নিশ্চয়ই দায়িত্ব আছে, কিন্তু শুধু ইলেকশন কমিশনকে বললেও হবে না। যেটা আমার আগে যিনি বললেন, উনি বললেন যে রাজ্য সরকার বলে একটা বস্তু আছে, এবং যদি থেকে থাকে তাহলে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বিভিন্ন সময় এই ধরনের ইনসিডেন্ট ঘটছে। এটা তো প্রথম নয়, দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু ঘটলেই সেখানে মিথ্যে বুলি আওড়ানো হচ্ছে। এবং আমাদের দুঃখের বিষয়, লজ্জার বিষয়, সমস্ত রাজনৈতিক দল, নাহলে আমার শুনতে হয় দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা যে ভাষায় কথা বলছেন খেলা হবে বলে। কেউ বলছেন আমার বাপা দিয়ে আমি শট মেরে পশ্চিমবাংলার বাইরে বার করে দেবো। এটা কোন ধরনের ইলেকশন ক্যাম্পেন কোনো ভদ্র সমাজে হতে পারে? এবং তার প্রতিফলন হচ্ছে এই যে খেলা হবে। আমি আমার বাড়ির সামনে দিয়ে ইলেকশনের মিছিলগুলো যাচ্ছে, আমার ফ্ল্যাট থেকে আমি দাঁড়িয়ে দেখতে পাই তারা খেলা হবে বলে মহিলারা নাচতে নাচতে যাচ্ছেন। কিসের খেলা? যে ইলেকশনে মানুষের ভালো মন্দ, তাদের ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেখানে নির্ভর করে, মানুষের জীবন ধারণ নির্ভর করে, সেটা কখনো খেলা হতে পারে না।
যে খেলছেন রাজনৈতিক দলগুলো আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে এবং এই শিশুটার মতো অসংখ্য শিশুদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা খেলা করছেন। সুতরাং এই প্রথম কথা, খেলা হবে যারা বলবেন, ইলেকশন কমিশনের উচিত প্রত্যেক, সে যে দলেরই হোক, যারাই বলবেন তাদেরকে অ্যারেস্ট করা। দ্বিতীয়ত, রাজ্য সরকার কখনো এই ধরনের দায়িত্ব এড়াতে পারেন না, এবং আমি বারবার বলছি রাজনৈতিক নেতাদের কাছে তীব্রভাবে আমি তার প্রতিবাদ জানাচ্ছি, তাদের ধিক্কার জানাচ্ছি যে সাধারণ ভোটে জেতার জন্যে, তাদের কিছু স্বার্থসিদ্ধির জন্যে তারা মানুষের জীবনকে কিভাবে বিপর্যস্ত করে দিচ্ছেন। এই আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের বলবো আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, অসংখ্য মন্তব্য আসছে এই নিয়ে। আমি দ্রুত একটা মন্তব্য পড়ে নেওয়ার চেষ্টা করব। রামকৃষ্ণ দাস তিনি লিখছেন, নিরীহ নিষ্পাপ শিশু প্রাণ হারালো, এই দায় কে নেবে? প্রত্যেকের প্রশ্ন আমাদের। স্পন্দন গায়েন লিখছেন, আরো কত ভয়ঙ্কর কি অপেক্ষা করছে কে জানে। সৌরিত দেবগুপ্ত লিখছেন, মর্মান্তিক মৃত্যু দিয়ে নিকৃষ্ট খেলা শুরু হলো, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর হিংস্রতা সমার্থক। অরিন্দম দে লিখছেন, পশ্চিমবঙ্গবাসী ভাবুন আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি, একটা ছোট্ট শিশুর পর্যন্ত নিস্তার নেই। অভিজিৎ নায়ক লিখছেন, সব রাজ্যে নির্বাচন হয় কিন্তু পশ্চিমবঙ্গের মতো কুৎসিত নির্বাচন অন্য রাজ্যে হয় না। মিলন পাল লিখছেন, রাজনৈতিক চাপানুতর চলছে, চলবে, কিন্তু বাচ্চা আর মায়ের কোলে ফিরবে না। রাজনৈতিক চাপানুতর মিলনবাবু যেরকম বলছেন, হ্যাঁ সত্যি এই নিয়েও চলেছে। এর পাশাপাশি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা বিভাস চক্রবর্তীর কাছে আমরা গেছিলাম, যে বিভৎস ছবি প্রতিদিন প্রতি মুহূর্তে উঠে আসছে, আজকের যা চরম পরিণতি, ওই 7 বছরের বাচ্চাটার প্রাণহীন দেহ আর 6 বছরের একটা বাচ্চা হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। কি বলছেন তারা জানতে দেখুন। সোমবার সকাল, ঘড়ির কাঁটায় তখন সকাল 11:15। বিকট শব্দে কেঁপে ওঠে বর্ধমানের রসিকপুরের সুভাষপল্লী রোড। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেখা যায় ধোঁয়া ধুলো ঢাকা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ছটফট করছে দুটি শিশু। একজনের বয়স 7 আর একজনের 6। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ছুট্টে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি একজনের। কি চাইছি, তার শাস্তি চাইছি, ওর গ্রুপে যে থাকবে তার জন্য শাস্তি চাই আমরা। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 1996 সালের একটি ঘটনাকে। 7ই মে, সেদিন ছিল ভোট। সেবারও বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ, প্রাণ হারায় 2 শিশু। একটি ছেলের 2টি চোখ নষ্ট হয়ে যায়। সেই নির্মম ঘটনা নিয়ে একটি গান লিখেছিলেন কবির সুমন। হাত বোমা নিয়ে ক্রিকেট খেললো কয়েকজন, নিমেষেই ঘটলো ভোটের সকালে বিস্ফোরণ। খেলতে খেলতে মরলো 2জন বালাই শট, বস্তির ছেলে বয়স তাদের 7 কি 8। সেদিনের সেই 7-8 বছরের শিশুটির সঙ্গে মিশে গেল এদিনের শেখ আফরোজের গল্পটা। এদিনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের অফিসগুলো, বহু অফিস বিভিন্ন জায়গায় বোম তৈরি করার, বোম বাঁধার কারখানা হয়ে গেছে। এবং সত্যি কথা যদি বলা হয়, আপনারাও বুঝছেন, এই খেলা হবেটা কিন্তু একটা ভেল থ্রেট। এমন ক্ষমতার শক্তি দেখাচ্ছে, দাপট দেখাচ্ছে, পয়সার আর ক্ষমতার, যে মানুষ যেন কোথাও একটা বিপন্ন হয়ে যাচ্ছে, মানুষ যেন বিপন্নতার মধ্যে পড়ছে। ক্ষমতা জাহির করা হচ্ছে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, একটা আক্রমণাত্মক মনোভাব, পারস্পরিক একটা এমন আক্রমণাত্মক মনোভাব হচ্ছে, এটা ঠিক ভালো লাগছে। নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি পরিবারের পাশে আছেন। এই তো আজকেও একটা বোমের ঘটনা ঘটেছে, ছোট্ট বাচ্চা ছেলে খেলতে গিয়ে আহত হয়েছে ফুটবল মনে করে। আমি সঙ্গে সঙ্গে আমি এখানে কাজ করছি, কিন্তু আমি খবর দিয়েছি ইমিডিয়েট ওদের সব টেক কেয়ার করতে। আইনের শাসনটা সবার জন্য প্রযোজ্য, কংগ্রেসের জন্য প্রযোজ্য, সিপিএম এর জন্য প্রযোজ্য, বিজেপির জন্য প্রযোজ্য, তৃণমূলের জন্য প্রযোজ্য, 4টে মেজর পার্টি। এক্ষেত্রে আমাদের যে কর্মীগুলো একের পর এক খুন হয়ে যাচ্ছে, আমাদের যে কর্মীদের উপরে আক্রমণ করছে বিজেপি, সেখানে আইনের শাসন, আইনটা ভাঙার দায়িত্ব তো ওরাই নিচ্ছে। আইন ভাঙার দায়িত্ব একটা আউটলুক নিয়ে যে আমরা গন্ডগোল করব আর ইলেকশন কমিশনে গিয়ে কমপ্লেন করবো যেখানে আইনের শাসন ভেঙে পড়েছে। এই যে একটা নিম্নমানের রাজনীতি, এটা বিজেপি সব জায়গায় করে, এখানেও করছে। ভোট এখনো শুরু হয়নি, তার আগে এই ঘটনা, বাকরুদ্ধ বিদ্যুৎজনরা। বোমা আজকাল এখানে প্রায়
কুটির শিল্পে পর্যবসিত হয়েছে, কিন্তু আমরা তো প্রাণঘাতী কুটির শিল্প চাইনি, আমরা প্রাণদায়ী কুটির শিল্প চেয়েছিলাম। যা চেয়েছিলাম তার বদলে পেলামটা কি? দয়া করে মানে এদের কাছে একটা প্রার্থনা যে ছোটদের রেহাই দিন। আমি জানি যে দোষারোপের পালা চলবে, বলা হবে যে ওটা ওদের পারিবারিক গণ্ডগোল কিংবা জমি নিয়ে একটা গণ্ডগোল ছিল, কারা ইচ্ছে করে বোমা ফেলে রেখেছে, এই রকম নানা রকমের অজুহাত দেবার চেষ্টা করবেন, কিন্তু বাচ্চা দুটির যে অবস্থা হলো সেটা কে দেখবে? বোমা বিস্ফোরণে 7 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। সোমবার এই ঘটনায় রাজবাড়ী থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী। বিষয়টি নিয়ে নাম না করে তৃণমূলের দিকে ইঙ্গিত করেছেন তিনি। বর্ধমান শান্তির শহর, বর্ধমান উন্নয়নের শহর, বর্ধমান সংস্কৃতির শহর, কিন্তু এই বর্ধমানকে বোম বারুদের শহরে পরিণত করেছে। তা আরও বাস্তবায়িত প্রকটভাবে সত্য প্রকাশ হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে। তৃণমূল আবার এই ঘটনায় সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করার পর গেরুয়া শিবিরের দিকে আক্রমণ শানান বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী। বর্ধমান দক্ষিণ বিধানসভায় যেহেতু বিজেপি তারা কোনোভাবে দাঁড়াতে পারছে না, এবং আমরা মনে করি এটা তাদেরই চক্রান্ত। বিভিন্ন জায়গা থেকে লোক টোক এনে এইসব বোম টোম সারা বর্ধমানে রেখেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাঁকুড়ার মিটিং থেকে সঙ্গে সঙ্গে খবর নিতে বলেছে। আমাদের সব লোকজন সবাই এসেছে, খবরও নিয়ে গেছে। মৃত শিশুর পরিবারের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে 302 ধারায় খুন এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, গোটা ভারতবর্ষে, আমি অন্য উন্নত দেশে প্রথম বিশ্বে যাচ্ছি না, গোটা ভারতবর্ষে এই বোমাবাজির রাজনীতি কার্যত তামাদি হয়ে গেছে। পেশি শক্তি, বুথ দখল, রিগিং, ছাপ্পা ভোট, খুনোখুনি অন্য কোনো রাজ্যে হয় না। বিহারে কয়েক মাস আগে এনডিএর 1% কম ডিফারেন্সে তারা ক্ষমতায় এসছে। তেজস্বী যাদব একবারও বলেননি যে বুথ দখল হয়েছে, রিগিং হয়েছে, বোমাবাজি করে বিজেপি ক্ষমতায় এসছে। আমি বলছি বাংলা একমাত্র একটা রাজ্য যেখানে এই রক্তের উৎসব হোলির মতো প্রতি নির্বাচনে দেখতে হয়। আমি বলছি বাংলা কি কোনোদিন এগোবে না? মানে কতটা পথ হাঁটলে আমরা একটা শান্তির বার্তা দিতে পারি? প্রত্যেকটা নির্বাচনে সুমনদা, আপনি আমি সাক্ষী থাকি যে কত মানুষের মৃত্যুর বিনিময়ে আমাদের শাসকরা শাসনভার পায়। সে পঞ্চায়েত নির্বাচন হোক, সেটা বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, কত মার সন্তান খালি করে তারপরে শাসককে শাসনভার নিতে হয়। মানে আমি বিস্ময় প্রকাশ করি যে তারপরেও রাজনৈতিক দলগুলোর কোনো হুঁশ নেই, লজ্জা নেই। যে মা তার সন্তান হারালো তাদের সামনে দাঁড়াতে পারবেন তো? এবং এটা তো ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি। মানে আজকেই শুধুমাত্র বিভিন্ন জেলা থেকে রাজনীতির হিংসার 23টা খবর এসছে। গতকালই ঝাড়গ্রামে একজন তৃণমূল সমর্থকের মৃত্যুর খবর এসছে। এবং আপনি জানেন যে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নিজেদের মতন ঘুঁটি সাজাচ্ছে। এবং তার কারণে আজকেও ভাঙড়ে আপনি যদি দেখেন তাহলে আজকেও ভাঙড়ে বোমা উদ্ধার করেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমার কারখানা নির্বাচন আসলে এত বেড়ে যায় কেন? বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে নির্বাচনটাকে সাজাতে চায়। জনগণের প্রতি আস্থা থাকলে সাজাতো না। জনগণের প্রতি আস্থা থাকলে খেলা হবে বলতে পারতো না। খেলাটা কার্যত সন্ত্রাসে পরিণত করেছে। সন্ত্রাসের জায়গা থেকে খেলা স্লোগানে তোলাতে হচ্ছে। ইমিডিয়েটলি এই খেলাটা বন্ধ করা উচিত বলে আমি মনে করি। এবং একই সাথে আপনি প্রশ্ন তুলতে চাই যে এটা তো কেবল নূতন নয়। এই কিছুদিন আগে আপনি 1996 সালে বলেছিলেন, সেটা অনেক দূর। এই বাসন্তীতে দুটো বাচ্চা খেলছিল এবং এরকম এক বোমা তারা বল ভেবে খেলতে গিয়ে একজনের মৃত্যু ঘটেছিল। সেটা নিয়ে আমরা এবিপি আনন্দের স্টুডিওতে প্রোগ্রাম করেছি যে বাসন্তীতে কিভাবে একজন নাবালক সন্তানের মৃত্যু ঘটেছিল। তার মার কান্না এখনো আমার চোখের জল ভাসে। এবং আজকে সেই ছবি আমাকে বারবার দেখতে হচ্ছে। আমরা যাচ্ছি কোথায়? আমরা তো আমরা একদিকে বাংলা বাঙালির গৌরব, দশকের পর দশকে ছবিটা পাল্টাচ্ছে। আমি চেস ক্লক ফরম্যাটের বাইরে গিয়ে দ্রুত একবার প্রতিক্রিয়া নেব। সুমন বন্দ্যোপাধ্যায়।
না, ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, কোনো সন্দেহ নেই কোনো এটাতে, কিন্তু ব্যাপার হচ্ছে যে মূল লক্ষ্য হচ্ছে যে এত বেশি সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছে, তাদেরকে কি কাজে ব্যবহার হচ্ছে? ভোট সংক্রান্ত ব্যাপারে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা তো সবার। আজকে যারা আক্রান্ত হচ্ছে, আপনি আজকে এই কথাটা বলছেন, এখানে এই কদিন আগে তো মন্ত্রী জাকির হোসেন, তিনি নিমতিতা স্টেশনে তাকে বোমা ছোড়া হয়েছিল। ঠিক, আপনি কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন, কিন্তু যারা বোমা তৈরি করছে তদন্ত হোক না। তাহলে আমার কথা হচ্ছে যে এই পরিবেশটা তৈরি করছে কারা? গত রবিবার হ্যাঁ একজন নিজের নামে একটা স্টেডিয়াম করে দিচ্ছেন, তার বিরুদ্ধে কথা বলছেন কেন? যখন স্বরাষ্ট্র মন্ত্রক আচ্ছা এবার বলতে দিন, হয়ে গেছে, অনেক বলেছেন, অনেক বলে দিয়েছেন, এবার থামুন। প্রণয়দা বলুন। ফুটে উঠছে না, শুধুমাত্র শাসক দলকে আক্রমণ করলে হবে না, বিরোধী দল ওনাকে থামান। হ্যাঁ দেখুন, গত রবিবার উত্তরপাড়া বিধানসভায় তৃণমূলের প্রচার করতে গিয়ে সেখানকার সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন, ভোটটা খালি হতে দিন, অমিত শাহ টাকের মতো বিজেপির অবস্থা করে দেব। এইটা যদি ভোটের ক্যাম্পেইন হয়, যারা বলছেন খেলা হবে খেলা হবে, বাপা দিয়ে মেরে মাঠের বাইরে বের করে দেব, এই যে খেলাটা কিভাবে খেলবে তার এটা ডেমনস্ট্রেশন হচ্ছে। একটাই কারণ, সেটা হলো বিজেপি যাতে ময়দানে না থাকে, বিজেপি কর্মীদেরকে যাতে ময়দানে রাখা না যায়, তার জন্যই খেলা হবে স্লোগান দিচ্ছে। আমি সবচেয়ে আশ্চর্য হলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে। মুখ্যমন্ত্রী বলছেন, আমি সবাইকে বলছি টেক কেয়ার করতে। একটি শিশুর মৃত্যু ঘটে গেল, তারপর বলছেন টেক কেয়ার। কিসের টেক কেয়ার? মুখ্যমন্ত্রী হিসেবে তো উনি এটাই এনশিওর করার কথা যাতে এই বোমা স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে যাচ্ছেন যে কুটির শিল্প করেছে, কুটির শিল্পের প্রসঙ্গে আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, 96 এর ঘটনা বললাম, তারপরে তুমি এটা বলতেই পারো যে বাম আমল তো চলে গেছে 2011-এ, তারপরেও ছবিটা একটুও পাল্টায়নি, কিন্তু সেই সময়ের সেই ছবি আবার আজকে মনে পড়ে যাচ্ছে। সুমনদা, আমি বলছি এই যে এইটাই পরিবেশ, একটা বাচ্চা ছেলে মারা গেল। আমি আর অন্য কথা না, তোমার কথা দিয়ে আমি শুরু করতে চাই। রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হলেও সে মানুষ, বিজেপি কর্মী খুন হলেও সে মানুষ, সিপিআইএম এর কর্মী, ডিওএফআই কর্মী চাকরি চাইতে গেলে লাঠির পুলিশের লাঠি পেটা হয়ে খুন হলে সেও মানুষ, তার পরিবার আছে। এটা বন্ধ করতে হবে। এই খুনের ঘটনায় যে তৃণমূল বিজেপির যে তরজা শুনলাম একটু আগে সুমনদার প্রণয়দা যা করলো, এইটা বন্ধ করতে হবে, মূল এটা বন্ধ করতে হবে। 77 সালে ক্ষমতায় আসার পর প্রমোদ দাশগুপ্ত এবং জ্যোতি বসু প্রথম যে কথা বলেছিল, কোনো বদলা হবে না, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। সুমনদা কথা বলো না, তোমার কথা বলা সাজে না। যে দলের নেতা পুলিশ পাশে নিয়ে বোমা মারার কথা বলে পুলিশকে, সে দলের ঘটনা করবেই, এই ঘটনা ঘটবেই। সব মিথ্যে প্রমাণিত হয়েছে। না না, সব মিথ্যে প্রমাণিত হয়েছে, পুড়িয়ে মেরেছে, মিথ্যে প্রমাণিত হয়েছে, এটাই তাই গুলি ছুঁড়ে মেরেছে, চোরের মায় বড় গল্প, এটাই চোরের মায় বড় গল্প। কিন্তু তুমিও মানবে যে প্রমোদ দাশগুপ্ত এই কথা বলার পরও 9-এর দশকে, আমি তো 96 সালের ঘটনা বললাম, এই রাজ্যের ভোট হিংসামুক্ত হয়নি। একেবারে হাতে গোনা কয়েকটা নির্বাচন ছাড়া অসংখ্য মানুষের, আমি আহত হওয়া বাদ দিচ্ছি, পরিসংখ্যানে আনছি না, মৃত্যু ঘটেছে। আমি বলছি এই দুর্ভাগ্য, আমি বলছি এই রাজনৈতিক চাপানুতর চলতেই থাকে, মানুষের মৃত্যু চলতেই থাকে। আমি এইখানে আমার পরবর্তী বিষয়ে যাব, সেটা হচ্ছে ওই যে বলছিলাম প্রতিশ্রুতির বন্যা, ম্যানিফেস্টো। এই ম্যানিফেস্টো রাজনৈতিক দলে নির্বাচনের আগে প্রচুর বের হয়, একেবারে পাশাপাশি রেখে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো আমরা দেখাবো, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি, এবং অবশ্যই তা নিয়ে বিশ্লেষণে আসবো। দেখুন প্রথম প্রতিবেদন। একদিকে 10 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল সরকার, অন্যদিকে সোনার বাংলার প্রতিশ্রুতি দেওয়া বিজেপি সরকার। বঙ্গ দখলে মরিয়া দুপক্ষই, আর সেই লড়াইয়ের আঁচি এসে পড়েছে তৃণমূল এবং বিজেপির ইস্তেহারে। তার মধ্যে চোখে পড়ার মতো বিষয় হলো মহিলাদের জন্য 2 শিবিরের ঢালাও প্রতিশ্রুতি। তৃণমূল সরকারের জমানায় কন্যাশ্রী প্রকল্পে 1000 টাকা করে দেওয়া হয়, রূপশ্রী প্রকল্পে দেওয়া হয় 25,000 টাকা। বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এলে চালু হবে বালিকা আলো প্রকল্প, যেখানে কন্যা সন্তানের জন্মের পরই পরিবারকে 50,000 টাকার বন্ড দেওয়া হবে। মেয়েটি 6ষ্ঠ শ্রেণীতে উঠলে পরিবারকে বার্ষিক 3,000, নবম শ্রেণীতে উঠলে 5,000, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 7,000 টাকা করে দেওয়া হবে। 18 বছর পর অবিবাহিত মেয়েদের 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়া বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে এসসি, এসটি, ওবিসি পরিবারের মেয়েদের নামে 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। এই প্রকল্পের নাম ঘরের লক্ষ্মী। এবার তৃণমূলের ইস্তেহারে সব থেকে বড় ঘোষণা ন্যূনতম আয়ের প্রকল্প। যোগ্য প্রার্থীদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে প্রতি মাসে 500 টাকা, এসসি, এসটি, ওবিসিদের প্রতি মাসে 1000 টাকা, আর এই টাকা দেওয়া হবে বাড়ির মহিলাদের। অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ, মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও পরিবহন, মেয়েদের প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা।
তৃণমূলের ইস্তেহারে 1000 টাকা করে বিধবা ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিজেপির ইস্তেহারে 3000 টাকা করে বিধবা ভাতার প্রতিশ্রুতি। তৃণমূলের দাবি বিজেপি তাদের ইস্তেহার টুকছে আর টাকার অঙ্ক বাড়িয়ে দিয়ে ভাওতা দিচ্ছে। পাল্টা বিজেপির দাবি তারা বাস্তব প্রতিশ্রুতি দেয়, গালভরা গল্প করে না। বিজেপির ইস্তেহার জানেন অডিও ক্যাসেটের মতো, খালি শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইস্তেহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, শোনাও যায় দেখাও যায়, যা বলে তার প্রতিফলন কাজেও রয়েছে। এই নির্বাচন ডাবল ইঞ্জিন সরকারের নির্বাচন, তাই তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই প্রতিশ্রুতি যদি কেউ রক্ষা করতে পারে, রক্ষা করবে বিজেপি, রক্ষা করবে নরেন্দ্র মোদী। তৃণমূল সরকার যেমন ইতিমধ্যে মা ক্যান্টিন চালু করে 5 টাকায় ডিম ভাত দিচ্ছে, তেমনি বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ক্যান্টিন চালু করে 3 বেলায় 5 টাকা করে খাবার দেওয়া হবে। তৃণমূল যেখানে বছরে 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, বিজেপির ইস্তেহারে প্রতি পরিবারের অন্তত একজনের জন্য কাজের সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 6000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপিও রাজ্যে ক্ষমতা এলে পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে বছরে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তৃণমূলের প্রতিশ্রুতি ক্ষমতা এলে দুবারে পৌঁছে দেওয়া হবে রেশন। বিজেপির প্রতিশ্রুতি রেশনে 1 টাকা কেজি দরে চাল অথবা গম, 30 টাকায় ডাল এবং 5 টাকায় চিনি। ইস্তেহারে বিজেপি ও তৃণমূলের ঢালাও প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষের সুর বাম কংগ্রেসের গলায়। তা দিদির প্রতিশ্রুতি আর মোদির প্রতিশ্রুতি, এই প্রতিযোগিতার মধ্যে আমার আপনার মতন মানুষের নাভিশ্বাস উঠছে। দয়া করে আর প্রতিশ্রুতি দিও না। আমরা প্রতিশ্রুতি শুনতে আমাদের পিঠে বোঝা এমন বাড়ছে, আমাদের মাজা কোমর সব ভেঙে যাবার জন্য। প্রতিশ্রুতি ও বাস্তবের তুলনাটা সরকার তৈরি হবার পরই বোঝা যাবে। দীপক ঘোষ, হিন্দল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি মোল্লা নাসিরুদ্দিনের একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম যে স্বপ্নে যদি পোলাও রান্না করেন, স্বপ্নেই তো রাঁধছেন পোলাও, সেখানে ঘি দিতে কার্পণ্য করবেন কেন? এই নিয়ে বহু রসিকতা বহুবার হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি এবং বিশেষভাবে একাধিক কর্মসূচির কথা তারা ক্ষমতা এলে তা পালন করবেন, এ কথা বলেছেন। কীরকম? একেবারে সরাসরি বিজেপি বলেছে যে ক্ষমতা এলে রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য সরাসরি 33% সংরক্ষণ হবে, সোজা। তৃণমূল কংগ্রেস বলছে যে 1,60,00,000 পরিবারকে মাসে 500 টাকা করে দেয়া হবে এবং পাবেন কারা? বাড়ির মহিলারা, ঠিক যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড দেয়া হয়েছে। আমি বলছি, আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অনেকে বলছেন মহিলাদের কথা ভেবে নাকি ভোটের কথা ভেবে, তার কারণ পরিসংখ্যান বলছে প্রায় 50% মহিলা ভোটার এখন এই রাজ্যে। এবং বিশ্বনাথ দা আরও ভালো বলতে পারবেন, সাম্প্রতিককালে সমস্ত ভোটে পুরুষদের থেকে শতাংশের বিচারে মহিলারা বেশি ভোট দিয়েছেন। সুমনদার সময় শুরু এখন। দেখুন, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প পশ্চিমবঙ্গে কিন্তু শুধু ভোটের কারণে প্রকাশিত হয়নি, বা ধরুন স্বাস্থ্যসাথীর কার্ড, বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি মহিলা তার নামে করা, এটার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান বৃদ্ধি করেছেন, মহিলাদের জন্য প্রকল্প করেছেন। বিজেপির যে ইস্তাহার, সেই ইস্তাহারটা প্রথমেই রিপোর্ট ফেল। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে 2021-এ, 149টা দেশের মধ্যে ভারত 139 নম্বরে। ফলে এটা পরিষ্কার হয়ে গেছে। আপনি খাদ্য যোগানের কথা বলছেন, বিজেপিকে কি করে বিশ্বাস করবেন বলুন তো? যে প্রধানমন্ত্রী চাল ডাল অতিরিক্ত করোনাকালে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাদের করোনাকালের অতিরিক্ত চাল ডাল গত নভেম্বরে শেষ হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার আগামী জুন মাস পর্যন্ত সেই রেশনটাকে চালু রাখছেন এবং রেশনটা যাতে আগামী দিনে বাড়িতে পৌঁছে যায় তার জন্য তিনি ব্যবস্থা নিচ্ছেন। ফলে খুব স্বাভাবিকভাবে, এবং যা প্রকল্পগুলো ঘোষণা হচ্ছে সেই প্রকল্পগুলোর মধ্যেও অবিশ্বাস্য সব প্রকল্প। 7 পে কমিশন, আমি তো জানি না যে অমিত শাহরা তারা যে এই যে ইস্তাহার প্রকাশ করলেন, এই তথ্য কোত্থেকে পেলেন? পশ্চিমবঙ্গের 6 পে কমিশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের 7 পে কমিশনের সমান। সেটা 2011 জানুয়ারি থেকে চালু হয়ে গেছে। আমি জানি না, তার তো কিছু বাধ্যবাধকতা, নিয়ম কানুন রয়েছে। অমিত শাহরা কি নিয়মের বাইরে, সংবিধানের বাইরে? তাহলে তারা কি করে বলছেন যে পশ্চিমবঙ্গে 7 পে কমিশন তারা চালু করবেন? অর্থাৎ মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার আছে। আজকে ধরুন এই যে অন্নপূর্ণা ক্যান্টিনের কথা বললেন, মা ক্যান্টিন 5 টাকায় ডাল ভাতের যে প্রকল্প, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ তার সুযোগ সুবিধা পান।
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করেছেন সবাইকে নিয়ে, কোনো বর্গ কোনো অংশের মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়নি। 67টা সরকারি প্রকল্প চলছে এবং 10 কোটি মানুষের কাছে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দেয়া, এটা তো একটা বৈপ্লবিক পদক্ষেপ যে বিনা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা 3 বছর ধরে, সেই কার্ডের ভ্যালিডিটি 3 বছর পরে আবার সেটা রিনিউ হবে। এটা তো একটা অবিশ্বাস্য প্রকল্প। জবাব প্রণয় রায় দেবেন, কিন্তু প্রণয় রায়ের কাছে একটা ধাঁধা আমি বুঝে নিতে চাইবো, সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রিসভা গঠনের সঙ্গে সিএ এর কি সম্পর্ক? সম্পূর্ণভাবে কেন্দ্রীয় আইন প্রণয়দা পাশ হয়ে গেছে, 1 বছরেরও বেশি সময় রুলস মানে বিধি তৈরি করেননি আপনারা, এর সঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে করবেন তার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আপনারা লোকসভায় পাশ করেছেন, রাজ্যসভায় পাশ করেছেন, রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করে দিয়েছেন, এই সমস্ত কিছু 1 বছরের আগে হয়ে গেছে। কার্যত এই বিল রাজধানীর গতিতে এগোচ্ছিল, তারপরে মালগাড়ি এখন একেবারে স্তব্ধ। আমি বলছি যে অনেকে বলছেন করছেন না একটাই কারণে, সেটা হচ্ছে আসামে ভোট, মুহূর্তে ভোট ঘুরে যেতে পারে, আপনাদের শরিক এজিপি তারা সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাবে। এবং আজকে সকালেও অমিত শাহর সঙ্গে মিটিং হয়েছে শান্তনু ঠাকুরের, একেবারে এই বিষয় নিয়ে আমি নিঃসন্দেহে আপনি সুমনবাবুর উত্তর দেবেন প্রণয়দা, কিন্তু এই সিএ নিয়ে ধাঁধার জবাবটা আগে চাইব। দেখুন, সিএ নিয়ে আইন পাস হয়ে গেছে, কেন্দ্রীয় আইন, ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রযোজ্য। খালি একটা প্রক্রিয়া বাকি আছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে এই সিএ আইনের মাধ্যমে যারা ভারতের নাগরিকত্ব নিতে চান তাদেরকে হয়তো একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তার একটা ভেরিফিকেশন করতে হবে, যে ভেরিফিকেশনটা স্টেট গভর্নমেন্টের মেশিনারি দিয়ে করতে হবে। এবং খুব স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যখন বলছেন যে আমরা বিধি করতে হবে, রুলস, হ্যাঁ ওই তো রুলসের মধ্যে এটা আসবে। তো মমতা ব্যানার্জি যখন বলছেন আমি এখানে সিএ চালু হতে দেব না, আমাদের সরকার যে মুহূর্তে আসবে আমরা সেই রুলসটাকে ইমিডিয়েট চালু করবে, এটা হচ্ছে সিএ উত্তর। দ্বিতীয় হচ্ছে, দেখুন একটু আগে সুমনবাবু অনেক কথা বললেন, অনেক কিছু করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যদি এত কিছু করতেন তাহলে তো ঘরে উনি বসে থাকতে পারতেন, উনি অসুস্থ হয়েছেন ঘরে বসে থাকতেন, মানুষ এমনিই ভোট দিত। ওই ব্যান্ডেজ পা নিয়ে পা দেখিয়ে মানুষের সহানুভূতি নিতে হতো না, উনি কিছু করেননি বলে ওই সহানুভূতিটা। আর আমি ডাক্তার না, আমি ওনার এক্সরে প্লেটটাও দেখিনি, কিন্তু একটা ভবিষ্যৎবাণী আমি করছি। দেখুন 1 তারিখে নন্দীগ্রামের ভোট হয়ে যাওয়ার পরে ওই ব্যান্ডেজটা আর থাকবে না, উনি আবার গোটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াবেন। যে কথাটা হচ্ছে, দেখুন আমরা ত্রিপুরা নির্বাচনের আগে যখন আমরা বলেছিলাম যে সেখানকার কর্মচারীদের 7 পে কমিশন দেব, আসার 6 মাসের মধ্যে আমরা সেটা দিয়েছি। আর অন্নপূর্ণা ক্যান্টিন নিয়ে যারা প্রশ্ন তুলছেন চলে যান উত্তরপ্রদেশে অলরেডি অন্নপূর্ণা ক্যান্টিন চলছে। আর ওই যে কেন্দ্রের চালের কথা বলছিল, 5 কেজি করে ভালো চাল পাঠিয়েছিল, 5 কেজি করে ডাল পাঠিয়েছিল পশ্চিমবঙ্গে, কিন্তু প্রথম দিকে ডাল এখানে আসেনি। মমতা ব্যানার্জি বললেন এখানে তো মুসুর ডাল খায়, এখানে তো অমুক ডাল খায় না, সেই করে 2 মাস তিনি ডাল দিলেন না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে জিনিসগুলো পাঠিয়েছিল, আমরা দেখতে পেলাম এই রাজ্যের খাদ্যমন্ত্রী তিনি তার কাউন্সিলরকে বলছেন তুমি কি এই চালটা নিয়ে গেছো, তৃণমূলের পার্টি অফিস থেকে চাল বেরিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে চালগুলো দিয়েছিল সেখানে মানুষকে বঞ্চিত করে, তারা সঞ্চিত করে রেখে হয়তো তাকে নভেম্বর অবধি যেটা ছিল সেটাকে দিচ্ছে। এবং তিনি এতটাই মিথ্যা কথা বলেন, যার সরকারের আয়ু শেষ হয়ে গেছে মে মাসে, তিনি ঘোষণা করে বসে আছেন জুন মাস অবধি দেব। তার কারণ তিনি জানেন যে জুন মাসে তার সরকার। প্রণয় রায় বলছেন ডাল মে কুছ কালা হ্যায়। না, 10,500 টিচারের চাকরি খেয়েছে ত্রিপুরাতে, এই কথা সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে সিপিএম সরকার যে বেআইনিভাবে, একেবারে মিথ্যাচার, সিপিএম সরকার যে বেআইনিভাবে নিয়োগ করেছিল, সরকারি কর্মচারীদের সময় মাইনে হয় না, তাদেরকে শিক্ষক পদ থেকে সরানো হয়েছে, কিন্তু তাদেরকে কর্মসংস্থান দেওয়া হয়েছে, তাদেরকে কর্মসংস্থান দেওয়া হয়েছে। বাংলার মানুষ 1 তারিখে জবাব দেবে। প্রণয় রায় বলছেন মানিক সরকারের বেআইনি কাজের প্রায়শ্চিত্ত, কার্যত তার প্রায়শ্চিত্ত করছে বিপ্লব দেবের সরকার। সুমনদা, আমি আমার কথা শুরু করব যে এখন না ইদানিংকালে আমাদের টিভিতে আসার প্রয়োজন খুব একটা নেই। তৃণমূল যা অভিযুক্ত করে বিজেপিকে তা সত্যি, বিজেপি যা অভিযুক্ত করে তৃণমূলকে তাও সবটা সত্যি। মিথ্যের প্রতিশ্রুতির বন্যা বইছে ইস্তাহারের মাধ্যমে। আমরা বলছি আমাদের কথাগুলো এলো না, আমি তোমার আলাদা করে একেবারে আলাদা প্রতিবেদনে আসবো যে বামেদের প্রতিশ্রুতি, কংগ্রেসের প্রতিশ্রুতি সব আসবো, কিন্তু আমি আসবো কৌস্তব। কিন্তু তার আগে প্রণয়দার কাছে যে প্রশ্নটা আমার রয়েই গেল সেটা হচ্ছে, ভারতবর্ষের সংবিধান নাগরিকত্ব দেওয়ার অধিকার দিয়েছে একমাত্র কেন্দ্র সরকারকে, তার সঙ্গে কোনোভাবে কোনো রাজ্যে ক্ষমতায় আসাকে যুক্ত করা কি যায়? এবং
যদি কেন্দ্র সরকার কোনো আইন লাগু করে, শেষ পর্যন্ত সিএএ নিয়ে বিধিটা চালু হয়, তাহলে পশ্চিমবঙ্গেও যেভাবে চালু হবে, পশ্চিমবঙ্গেও ঠিক যেভাবে ইমপ্লিমেন্টেড হবে, আসামেও একেবারে হুবহু একইভাবে ইমপ্লিমেন্টেড হবে। এর ভেতরে সত্যিই কি আপনাদের রাজনীতি আসা সম্ভব? এর সঙ্গে বাংলায় আপনারা ক্ষমতা এলেন না এলেন? উত্তরটা দিলাম তো, উত্তরটা আরেকবার দিচ্ছি। আপনি জানেন যে আসাম সরকার যখন এখানকার গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছিল ভেরিফিকেশনের জন্য, এখানে দীর্ঘদিন এই সরকার সেই ভেরিফিকেশন করে পাঠায়নি। আপনি যারা অ্যাপ্লাই করবে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের অ্যাপ্লাই করবে, আমি দেখাচ্ছি আপনাকে, স্টেট গভর্নমেন্টকে করতে হবে। এবার স্টেট গভর্নমেন্ট যদি ভেরিফিকেশন না করে, তার রিপোর্ট না দেয়, আমি বলছি উত্তরপ্রদেশে হবে, তামিলনাড়ুতে হবে, কেরালা হবে, গোটা দেশে হবে। এবার সেই স্টেট গভর্নমেন্টের যে মেশিনারি ম্যাজিস্ট্রেট লেভেলে, তাদেরকে তো ভেরিফিকেশন করে সেটাকে ওকে করতে হবে। আমি এখনো আবার বলছি যে আপনারা একেবারে লিখিতভাবে বলছেন যে আমরা প্রথম মন্ত্রিসভার বৈঠকে শরণার্থী ভাই বোনেদের নাগরিকত্ব সমাধানের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করব। মানে কি? তার জন্য তো বিধিটা করতে হবে, তার সঙ্গে আবার বলছি একই প্রশ্ন রয়ে গেল। ভেরিফিকেশনটা তো স্টেট গভর্নমেন্টকে করতে হবে। এবার স্টেট গভর্নমেন্ট যদি ভেরিফিকেশন না করে, তাহলে আটকে যাবে। আমাদের গভর্নমেন্ট বুঝলাম, কিন্তু বিধিটাকে তৈরি করবে স্টেট গভর্নমেন্টের পার্ট তো পরে, বিধিটা তৈরি হলো না কেন? এক বছর বিধিটা সুমনদা আপনিও জানেন যে অলরেডি জুনের এন্ডের মধ্যে বিধি তৈরি হয়ে যাবে। অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে। প্রশ্ন তো একটাই, বিধিটা এতদিন তৈরি হলো না কেন? আসাম ভোটের জন্য ওয়েট করছিলেন? আমি বলছি 1 বছর আগে আপনি লোকসভায় পাশ করেছেন, যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যসভায় পাশ করেছেন, রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছেন, তারপর বিধি তৈরিতে ডিলে কেন? প্রশ্ন তো একটাই, সেই প্রশ্ন রয়ে গেল। দ্রুত একটা প্রতিবেদন দেখে নেব। পুলওয়ামা হামলা, বাটলা হাউস এনকাউন্টারের পর প্রথমবার বাংলার ভোটে ঢুকে পড়ল পাকিস্তান। সৌজন্যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রচার, যা আগে বিহার, রাজস্থান, দিল্লির বিধানসভা ভোটে বিজেপির মুখে শোনা যেত। নির্বাচনে মেদিনীপুরের ভূমিপত্রকে আপনারা গ্রহণ করবেন না স্যার, না সুফিয়ানের চোখ দিয়ে নন্দীগ্রাম দেখবেন। অঞ্চলে অঞ্চলে ছোট ছোট পাকিস্তানিদের তৈরি করেছে। এখানে যেমন আমি এই ভিড়টায় টায়ার জ্বালিয়ে মিছিল আটকাচ্ছে। এরা পাকিস্তান যদি ক্রিকেট খেলায় যেতে, এরা বোম ফাটায়, মিষ্টি খায়, মাংস খায়। নন্দীগ্রামে নিশ্চিত পরাজয় জেনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি 1 লক্ষ ভোটে সিপিএম এর মীনাক্ষীকে হারাবেন, এবং মীনাক্ষী দেবী কত ভোটে শুভেন্দু অধিকারীকে হারাবেন সেইটা আশঙ্কা করে শুভেন্দু এই ধর্মের তাসটা খেলছেন। এটা অত্যন্ত কুরুচিকর এবং বিপজ্জনক। এদিকে বঙ্গভোটের ময়দানে পাকিস্তানের প্রবেশের পাশাপাশি সিএএও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। सिटीजनशिप अमेंडमेंट एक्ट को पहली ही कैबिनेट में लागू कर वो सभी को नागरिकता देने का काम ये भारतीय जनता पार्टी की करेगी। 2014 সাল থেকে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে তারা সিএএ কার্যকর করবে। এবার বিজেপির নির্বাচনী ইস্তেহারেও ফের জায়গা করে নিল সেই প্রতিশ্রুতি। এখানে বলা হয়েছে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করা হবে। এই আইনে যারা নাগরিকত্ব পাবেন তাদের জন্য 100 কোটি টাকার তহবিল তৈরি করা হবে। নাগরিকত্ব অর্জনের পর প্রতিটি শরণার্থী পরিবারকে 5 বছর ধরে বার্ষিক 10,000 টাকা করে দেওয়া হবে। যে মানুষটা ভোট দিচ্ছে সে তো আমাদের নাগরিক, আবার তাকে নতুন করে কি নাগরিকত্ব দেবে? তাই আমি বলি এগুলো ফার্স কথা, নির্বাচনের আগে এসব এদের মনে পড়ে, আর নির্বাচন হয়ে গেলে সব ভুলে চলে যায়। আসামে বলছে, আসামেও তো একই সঙ্গে নির্বাচন, আসামে তারা বলছে যে সিএ এবং এনআরসি কার্যকর হবে না। এটা মিথ্যাবাদীদের দল, মিথ্যাচারের দল, যখন যেখানে যা সুবিধে পায় তাই বলে। এ উত্তর দিতে যাওয়াটাও রুচিতে বাঁধে। এত নিম্ন মানের রাজনৈতিক দল হয়ে গেছে আজকে, দেশের সরকার চালাচ্ছে, আসামে একটা কথা বলছে, এখানে আরেকটা কথা বলছে। পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট রয়েছে বিজেপি শাসিত অসমে, কিন্তু দুই রাজ্যে সিএএ এর প্রভাব দুরকম। পশ্চিমবঙ্গে মতুয়ারা সিএএ কার্যকরের দাবিতে সরব। এই প্রেক্ষাপটে বাংলায় বিজেপির ইস্তেহারেও জায়গা পেয়েছে সিএএ কার্যকরের প্রস্তুতি। কিন্তু পাশের রাজ্য অসমের বাসিন্দাদের বড় অংশের দাবি সিএএ কার্যকর করা যাবে না। মঙ্গলবারই অসমে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ হবার কথা। তাতে কি আদৌ সিএএ কার্যকর করার কথা বলবে বিজেপি, নাকি ভোটের স্বার্থে দু রাজ্যে দু রকমের নীতি নেবে বিজেপি? প্রশ্ন কংগ্রেসে।
बंगाल में चुनाव है, बंगाल में मंच पे जाकर वही नेता जो यहाँ आकर कुछ नहीं बोलते, वही नेता बंगाल में जाकर कहते हैं कि जिस दिन हमारी सरकार आएगी बंगाल में हम का को लागू करेंगे। तो वही लोग तमिलनाडु में एक भाषा, असम में दूसरी भाषा, बंगाल में तीसरी भाषा बोल रहे हैं। এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গে ভোট শুরুর দিন অর্থাৎ 27শে মার্চই বাংলাদেশের ওরাকান্দিতে মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটে এবং মন্দির যাবেন নরেন্দ্র মোদী। ওরাকান্দিকেই নিজেদের সর্বোচ্চ তীর্থস্থান হিসেবেই দেখেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। এসব দিয়ে কি মতুয়াদের মন জয় করতে পারবে বিজেপি? উত্তর মিলবে 2রা মে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। বিহারের ভোটে পাকিস্তান নিয়ে প্রচুর পাকিস্তান শব্দ যেহেতু ব্যবহার হয়েছিল, বিতর্ক হয়েছিল, সেই পাকিস্তান নন্দীগ্রামের প্রচারে আজকে শুভেন্দু অধিকারীর মুখে এলো। আমি প্রতিক্রিয়া নেব। কৌস্তব। অত্যন্ত নব্য প্রাক্তন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নব্য বিজেপিতে গিয়ে পাকিস্তানের কথা বলতে হবে। বিজেপি মানেই যে কোনো বিজেপি নেতাকে দেখবেন মুসলমান মুসলমান করে চিৎকার করে। একজন হিন্দু রিক্সা চালকেরও যা সমস্যা, একজন মুসলমান রিক্সা চালকেরও একই সমস্যা। আসলে সে রিক্সা চালক বলে সমস্যা, হিন্দু মুসলমান বলে নয়। তাই আমাদের কথা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, দুধ, বিদ্যুতের দাম কমাতে হবে, ডিজেলের দাম কমাতে হবে। আগের প্রতিবেদনটার সম্পর্কে একটু বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের ওখানে লেখা আছে সিএ প্রয়োগ করা হবে, আপনাদের অ্যাঙ্কার পড়ল প্রণয়ন করা হবে। বাংলা শব্দে প্রয়োগ এবং প্রণয়নের দুটো কিন্তু আলাদা মানে। এতক্ষণ ধরে যে আলোচনাটা চললো ওখানে দেখুন লেখা আছে, আমি দেখলাম লেখা আছে আপনি প্রয়োগ প্রণয়ন যেটাই বলুন আটকে তো আছে প্রয়োগ আর প্রণয়ন। আপনারা কেন্দ্র সরকার বিধিটা তৈরি করেননি, রুলসটা তৈরি করেননি, 1 বছর রুলসটার উপর চেপে বসে আছেন। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, প্রয়োগ প্রণয়ন প্রণয় যায় বলুন। সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। একটি গোটা বছর চলে গেছে, বিধিটা রুলসটা তৈরি করেননি, প্রশ্ন তো ইমপ্লিমেন্টেশন নিয়েই। এটা আপনারা তৈরি করছেন, একরকম আসলে একরকম প্রণয়ন দুটো শব্দ এক কথা নয়। দেউলিয়া রাজনীতি করছে বিজেপি, দেউলিয়া রাজনীতি করছে বিজেপি। করব আপনারা বলছেন আমরা নতুন করে করব। আমি একটা অন্য কথা বলছি। আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো পরের প্রতিবেদন, যেখানে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলছেন যে বিজেপির প্রার্থী তালিকায় প্রতিনিধিত্ব না থাকায় মতুয়াদের মধ্যে নাকি অসন্তোষ তৈরি হয়েছে। বিজেপি খুব স্বাভাবিকভাবেই অস্বীকার করেছে এই অভিযোগ। দেখুন। सिटीजनशिप पहली ही कैबिनेट में लागू कर वो सभी को नागरिकता देने का काम ये भारतीय जनता पार्टी की है। मुख्यमंत्री शरणार्थी कल्याण योजना के तहत प्रत्येक शरणार्थी परिवार को 5 साल तक डीबीटी से 10,000 रुपया प्रतिवर्ष हम ट्रांसफर करने का काम करेंगे, जिससे सम्मान पूर्वक वो रिहेबिलिट हो पाए। ইস্তেহারে মতুয়াদের নিয়ে অমিত শাহর বড়সড় প্রতিশ্রুতি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সবাই পালা করে ঠাকুরনগরে যাচ্ছেন, মতুয়া ধর্মগুরুদের মূর্তিতে মালা দিচ্ছেন, প্রণাম করছেন। কিন্তু ভোটের মুখে খোদ মতুয়া ঠাকুরবাড়িতে বিজেপির প্রতি চরম ক্ষোভের সুর। আর ক্ষোভ প্রকাশ করলেন খোদ ঠাকুরবাড়ির সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদের বাবা। প্রার্থী পদ না পেয়ে মতুয়ারা আশাহত, এর ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এর ফলে মতুয়াদের রাজনৈতিক সমর্থন আদায়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কোনো দায়ভার নেবে না। আমরা প্রায় 30টা মতো দাবি করেছিলাম, কিন্তু একটা হয়নি, কোনো দাবিই মানা হয়নি। ভোটের মুখে এই অস্বস্তির জেরে সোমবার নিউ টাউনে 5 তারা হোটেলে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। একটু সার্ভে করে দেখলে এটা দেখা যায় যে মতুয়ারা কিছু টিকিট পেয়েছে। এখন ব্যক্তিগত ওনার কি সিদ্ধান্ত, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তবে মতুয়ারা কিছু টিকিট পেয়েছে, আমি সেটা একদম कॉन्फिडेंस साथ बोलती। शांतनु ठाकुर जी आज गृह मंत्री जी को धन्यवाद देने आए थे कि जिस प्रकार शरणार्थियों के लिए 5,000 रुपये 5 साल तक देने की घोषणा की गई है। पश्चिम बंगाल के अंदर वे सब शरणार्थी जो 70 साल से यहाँ पर अभी तक नागरिकता प्राप्त नहीं कर सके, उनके अधिकारों को संरक्षित करेगी भारतीय जनता पार्टी और ये घोषणा पत्र का एक महत्वपूर्ण हिस्सा है। মতুয়া ঠাকুরবাড়ির অন্দরে ক্ষোভ যে শুধু বিজেপিকে নিয়েই তা মোটেও নয়। ইতিমধ্যেই লোকসভায় মতুয়া ভোট হারানো তৃণমূলেরও বিধানসভা ভোটে অস্বস্তি ঊর্ধ্বমুখী। তৃণমূলও মতুয়াদের প্রার্থী করেনি বলে ক্ষোভ জানিয়েছেন খোদ প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরও। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে
মতোদের এত হাইলাইট করা হচ্ছে, মতোরা যেখানে যেদিকে নবান্ন তার মতো যেখানে নবান্ন তার, আমরাও সেটা ভেবেছিলাম যে হয়তো এবার মতোদের হয়তো কিছু প্রার্থী দেয়া হবে যেদিক দিয়ে হোক, কিন্তু সেটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি কিন্তু মতোদের সেই সম্মানটা কিন্তু কোথাও পাইনি আমরা। ওরা বলে দিয়েছে ওরা মতুয়াদের কোনো ক্যান্ডিডেট করবে না। আরএসএস বলে দিয়েছে যে ফাইলটা তো আরএসএস যায় সিগন্যাল হতে, আরএসএস বলে যে কোনো ক্যান্ডিডেট ওই কোনো পার্টিকুলার ধর্ম নিয়ে ক্যান্ডিডেট হওয়া যাবে না। আমরা মতুয়া ওরিয়েন্টেড নরোত্তমকে করেছি, নদিয়ায় করেছে, এটা মতুয়াদের ক্যান্ডিডেটটা হয়েছে আমাদের। মতুয়ারা বিক্ষিপ্ত হয়ে গেছে, 2.5 কোটি পরে তো তারা বাংলায় 37 লক্ষ মতুয়া। এ রাজ্যে প্রায় 2,87 লক্ষ মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। তাই ভোট যখন শিয়রে তখন তৃণমূল বিজেপির মতুয়া অস্বস্তির দুয়ারে। সমীরণ পাল, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, সিএএ নিয়ে নিঃসন্দেহে আমি বলছি যে খুব স্বস্তিদায়ক নেই, কারণ যে কোনো জাতীয় দলের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে অনেক সময় আঞ্চলিক অ্যাসপিরেশন, আঞ্চলিক চাহিদা বিভিন্ন রাজ্যে একেবারে ভিন্নমুখী হয়। এক্স্যাক্টলি যে সমস্যা আমার ধারণা আসাম আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপিকে ফেস করতে হচ্ছে, মানবেন? তার আগে দুটো কথা বলি, যে একটা হলো মতুয়াদের নিয়ে কিন্তু একটা ওভার এস্টিমেট আমরা করি, মানে তাদের যা মানে উপস্থিতি তার থেকে অনেক বেশি বাড়িয়ে বলি। মানে আমি বলছি বনগাঁ এবং রানাঘাট সাব ডিভিশনের কিছু কনস্টিটুয়েন্সি বাদ দিলে মানে আর 5টা কনস্টিটুয়েন্সির ভোটারের মতন এখানেও ভোটাররা ভোট দেয়। মানে আলাদা মতুয়া সম্প্রদায়ের উপর ভিত্তি করে ভোট হয় এরকম ভাবার কোনো কারণ নেই। 2 হলো মঞ্জুল কিশোর ঠাকুর এবং মমতাওয়ালা ঠাকুর কার্যত গত কয়েকটা বছর ধরে একজন বিজেপিকে, শান্তনু ঠাকুর সমেত একজন বিজেপিকে আর একজন তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেলিং করছে। আমি তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে মমতাওয়ালা ঠাকুরদের মানে চাপে পড়ে একাধিক এই মানে ঠাকুর বাড়ি ঘনিষ্ঠ কাউকে ক্যান্ডিডেট করতে হয়নি। আমি বিজেপিকেও মনে করব যে তারা অন্তত ব্ল্যাকমেলের রাজনীতির থেকে অন্তত মুক্ত হোক, কারণ শান্তনু ঠাকুর যেভাবে ব্ল্যাকমেল করছে, যেভাবে মঞ্জুল কিশোর ঠাকুর বারবার ব্ল্যাকমেল করছে, মমতাওয়ালা ঠাকুর ব্ল্যাকমেল করছে, রাজনীতিতে আপনি যেই মুহূর্তে এই ধর্ম খেলছেন, কমিউনিটি খেলছেন, আইডেন্টিটি খেলছেন, আইডেন্টিটি যে উল্টো দিকে আপনার কাছে চেপে বসতে পারে, ব্ল্যাকমেল হতে পারেন, এটা হলো বেস্ট এক্সাম্পল পশ্চিমবাংলায়। এবার মূল প্রশ্নে আপনারা আসি, সেটা হলো এটা ঠিক যে বিজেপি জাতীয় রাজনৈতিক দল, এক এক রাজ্যে তার কিন্তু এক এক রকম পরিস্থিতি উঠছে, যেটা এইমাত্র বললাম আইডেন্টিটির পলিটিক্সের প্রশ্নেই আপনি সিএ লাগু করেছেন, অর্থাৎ হিন্দুদেরকে আপনি শরণার্থী হিসাবে ভেবে তাদেরকে নাগরিকত্ব দিতে চাইছেন। কিন্তু পশ্চিমবাংলার মতন রাজ্যেই ধরুন, আসামে তো বটেই, অসমিসরা পরিষ্কার সিএ লাগুর বিরুদ্ধে এবং অগপ মানে আসাম গণ পরিষদ হলো বিজেপির জোট সঙ্গী, তারা তীব্র বিরোধিতা করছে। কারণ যেই মুহূর্তে সিএ লাগাবেন সেই মুহূর্তে বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা সকলেই মানে ভারতীয় নাগরিক হয়ে যাবে, যেটা অসম গণ পরিষদ চাইছে না। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আপনি বলেন, না আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, মতুয়াদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। যারা নাগরিক তাদেরকে আবার নাগরিকত্বের কথা বারবার ধরে তারা বলছে, এবং এই ব্যাপারে এতটাই তারা মানে এই মুহূর্তে মতুয়াদের সেন্টিমেন্ট এতটাই বিজেপির বিরুদ্ধে, প্রধানমন্ত্রী বাংলাদেশ যাচ্ছেন, বাংলাদেশ সরকারকে প্র্যাকটিক্যালি বাধ্য করেছেন যাতে ওই মানে ওখানকার যে ধর্মস্থান, সেই ধর্মস্থানে যাওয়ার জন্য, ওরাকান্দির যে ধর্মস্থান সেখানে যাওয়ার জন্য প্র্যাকটিক্যালি বাধ্য করেছেন বাংলাদেশ সরকার, যাতে সিকিউরিটির বন্দোবস্ত করতে বাধ্য হয়। মানে ওইখানে গিয়ে মতুয়াদের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ভারতবর্ষের ইলেকশন কমিশন দেখছেন না এটা? ভারতবর্ষের ইলেকশন কমিশন দেখছেন না? ব্যবস্থা নেবেন না তার বিরুদ্ধে? আমাদের প্রার্থী লিস্টে এরকম 4 জন মুসলিম মহিলার নাম আছে, তারা কিন্তু মুসলিম মহিলা বলে প্রার্থী হয়নি, তাদের থেকে যোগ্য মনে করেছে বলে বিজেপি করেছে, বিজেপি যাদেরকে যোগ্য মনে করেছে বলে করেছে। আমরা যখন প্রার্থী নির্বাচন করি কোনো কোটা, আরে সিপিএম কম কথা বলুক, আব্বাস সিদ্দিকীর সাথে যারা জোট করে, যারা আব্বাস সিদ্দিকীর সাথে জোট করে, যারা তাদের সিপিএম এর প্রার্থীর ছবি দিচ্ছে, তারা আবার কথা বলছে আগে আব্বাস সিদ্দিকীকে সরাও, আগে আব্বাস সিদ্দিকীর সাথে জোট করে ওইসব ধর্ম নিয়ে কথা বলে লাভ নেই। সিপিএম এর দেউলিয়া রাজনীতি, সিপিএম এর দেউলিয়া রাজনীতি। যে আব্বাস সিদ্দিকী বলছে আমার একমাত্র লক্ষ্য অধিক সংখ্যক মুসলিম এমএলএ কে বিধানসভায় পাঠানো, তার সাথে জোট করছে সিপিএম, তারা আজকে এইসব কথা বলছে। আচ্ছা বেশ, এবার বামেদের এবং কংগ্রেসের ইস্তেহারে একেবারে আলাদা করে আলোচনা করব, সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে বার্নার্ড বারুচ
মার্কিন রাজনীতিবিদ চমৎকার একটা কথা বলেছিলেন যে সব থেকে কম প্রতিশ্রুতি দেয় তাকেই ভোট দিন, সেই সব থেকে কম হতাশ করবে। আর সেই প্রতিশ্রুতির বন্যা মানে ইস্তেহার, বামেদের ইস্তেহার, কংগ্রেসের ইস্তেহার, এবার দেখাবো, খানিকক্ষণ আগে দেখিয়েছি বিজেপির ইস্তেহার এবং তৃণমূল কংগ্রেসের ইস্তেহার। তারপর কৌস্তবের কাছে আসবো। দেখুন বাম কংগ্রেসের ইস্তেহারের প্রতিশ্রুতি। বোনেরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দিচ্ছে তালি। আসুন আমরা বিজেপিকে বাংলা থেকে করব খালি খালি খালি। বাড়ির মেয়ে কখন বাড়ির লোকের চালটা চুরি করে, বাড়ির মেয়ে কখনো বাড়ির মানুষের বাড়ির তিরপাল চুরি করে। বাংলার মোট ভোটারের 49% মহিলা। সাম্প্রতিককালে ভিন রাজ্যের একাধিক নির্বাচনে দেখা যাচ্ছে পুরুষদের তুলনায় মহিলারা বেশি করে ভোট দিতে বেরোচ্ছেন। আর এই প্রেক্ষাপটে তৃণমূল বিজেপির ইস্তেহারে মহিলাদের জন্য প্রতিশ্রুতির বন্যা। উল্টো দিকে বাম কংগ্রেসের দাবি তারা গালভরা প্রতিশ্রুতি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে স্বাবলম্বী করতে চায়, আর তার জন্য দরকার কর্মসংস্থান। আর তাই বামফ্রন্ট ও কংগ্রেসের ইস্তেহারে জোর দেওয়া হলো কর্মসংস্থান, শিল্পায়ন, বিদ্যুৎ মাশুল, পরিযায়ী শ্রমিকের মতো দীর্ঘমেয়াদী বিষয়গুলিতে। জোট ক্ষমতা এলে শিল্পের জন্য সহমতের ভিত্তিতে জমি অধিগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বামেরা। কর্মসংস্থানের মূল লক্ষ্যে ছোট ও মাঝারি শিল্পের উপর গুরুত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষক সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা দপ্তর তৈরি হবে। জোট সরকার ক্ষমতা এলে 100 ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ভর্তুকি দেওয়া হবে। বেআইনি চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। রাজ্যে ভয়ঙ্কর রকমের বেকারত্ব বাড়ছে বাড়ছে বাড়ছে, প্রতিদিন বাড়ছে। ফলে এই মুহূর্তে মানুষের প্রধান চাহিদা, যা সংযুক্ত মোর্চার ইস্তেহারে আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে কর্মসংস্থান, কাজের ব্যবস্থা আমাদের করতেই হবে। সোমবার কংগ্রেসের ইস্তেহার প্রকাশ করেন অধীর চৌধুরী। প্রচ্ছদে বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের ছবি, ইস্তেহারে 8 অঙ্গীকার। ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জোট ক্ষমতায় এলে কর্মহীন পরিযায়ী শ্রমিকরা যতদিন না নতুন কাজ পাচ্ছেন ততদিন তাদের পরিবার পিছু মাসে 5,000 টাকা করে অন্তর্বর্তীকালীন ভাতা দেওয়া হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া 20% পরিবারকে প্রতি মাসে 5,700 টাকা করে সাহায্য করা হবে। গোটা রাজ্যে 7টি উন্নয়ন অঞ্চল তৈরি করে কারখানা তৈরি করা হবে। যখন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে ফিরে এসে আর কাজ পাচ্ছে না, যখন সারা বাংলায় ত্রাহি ত্রাহি অবস্থা, তখন ভিক্ষা নয়, তাদের যোগ্য সম্মান দাও। বাঙালিকে কাঙালি করো না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই প্রকল্প চালু করব ক্ষমতায় গেলে। শেষ পর্যন্ত কার ইস্তেহারে মানুষ ভরসা রাখলো, উত্তর মিলবে 2রা মে। অর্ণব মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। 100 ইউনিট পর্যন্ত ডোমেস্টিক ইলেকট্রিসিটি একেবারে বিনামূল্যে, 200 ইউনিট পর্যন্ত সমস্ত গ্রাহকদের ভর্তুকিতে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কেউ বলতেই পারেন যে ইন্সপায়ার্ড বাই কেজরিওয়াল। আমি জানি না কেজরিওয়াল মডেলের কোনো এখানে ভূমিকা আছে কিনা, কিন্তু এই প্রশ্ন বিরোধীরা তুলবেন, বাম বিরোধীরা, যে 34 বছর বামেরা যখন ক্ষমতায় ছিল বিদ্যুতের তুলনামূলক দাম কিন্তু যে খুব সস্তা ছিল তা নয়। তাহলে সপ্তম বামফ্রন্ট সরকার অবধি কেন এই জিনিস ভাবা হয়নি? কৌস্তবের সময় শুরু এখন। আমি শুরুতে যে কথা বলবো, আমাদের ইস্তেহারের কথা বলা হয়েছে। ইস্তেহারে পরিষ্কার কথা যে প্রতি বছর দুর্গাপুজোর মতো, ঈদের মতো এসএসসি পরীক্ষা চালু করতে হবে, আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে, চাকরি কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, প্রতি হাতে কাজ চাই, প্রতি পেটে ভাত চাই, চাকরির খাম চাই, শ্রমিকদের 21,000 টাকা ন্যূনতম মজুরি। আমরা যা বলেছি কোনো প্রতিশ্রুতি না। কেরালায় এই মডেল আছে, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা দপ্তর শুরু হয়ে গেছে কেরালায়, কোনো প্রতিশ্রুতি না। 100 দিনের কাজ কে করেছিল? ইউপিএ এক সরকার, বাম এবং কংগ্রেস, বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিল। আমরা বলেছি 150 দিনের কাজ চালু করতে হবে, 200 ইউনিট অবধি ভর্তুকি, 100 ইউনিট অবধি বিনামূল্যে। যে মডেলই যে কোনো সরকার কোনো ভালো মডেল করলে প্রথম কথা সুমনদার কথা মাথায় রাখতে হবে, কোনো মডেল কোনো সরকার যখন করে এটা কোনো রাজনৈতিক নেতার পৈতৃক সম্পত্তি না। কোনো সরকারি কোনো প্রকল্প সদিচ্ছা আমার তোমার টাকাতেও সেটা হয়। নারী নির্যাতন রুখতে, হিংসা রুখতে, যে কথা সুমনদা তুমি শুরুতে শুরু করেছিলে, তার জন্য নেবারহুড কমিটি তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোকে রাখা হবে, তার সাথে পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, মানবিক মুখ নেবারহুড কমিটি। গারস্থ হিংসা এবং নারী নির্যাতন রুখতে হবে। সিএ বাতিল করতে হবে, এনআরসি বাতিল করতে হবে। তৃণমূলের ইস্তেহার নিয়ে কোনো কথা বলছি না। ছোটবেলা
দেখবে ওই আমরা মজা করে বলতাম সাঁতার কাটো, টেবিলে সাঁতার কাটতে হয়, বুদ্ধিমান লোকেরা কি করতো, সাঁতারটাকে কেটে দিত। তৃণমূলের অবস্থা এখন যা রাজ্যে, তাতে ইস্তা লোক কেটে দিয়েছে, এখন হারে পরিণত হয়েছে তৃণমূল। আর বিজেপির ওটাকে বলছে জুমলাপত্র। সরকারি চাকরি 33% মহিলা সংরক্ষণ বিজেপি শাসিত রাজ্যে নেই। সার্বজনীন পিডিএস কেন্দ্রীয় সরকার তার থেকে কাটছাট করেছে। প্রতি পরিবারে একজন করে চাকরি। মোদির আমলে বেকারত্ব সর্বোচ্চ, শুধু 1 বছরে 13 কোটি মানুষ চাকরি হারিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন আসামে একরকম, বাংলায় একরকম। এসটি ব্লকে রেগা 200 দিনের বিজেপি শাসিত রাজ্যে নেই। রেগায় বরাদ্দ ছাঁটাই কেন্দ্রের। চিট ফান্ড, কয়লা দুর্নীতিতে এসআইটি। আরে কি বলছেন? ইস্তাহার ঘোষণা করার সময় বিজেপির পাশে তৃণমূলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতারা বসে রয়েছে। অটো ট্যাক্সি চালকদের নাকি বার্ষিক 3000-5000 টাকা দেবেন। আরে হাস্যকর, পেট্রোল ডিজেলের দাম কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছেন? অরণ্যাঞ্চলে অরণ্যে পাট্টা দেওয়ার কথা বলেছেন, মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি। শরণার্থী পরিবারকে টাকা দেওয়ার কথা বলেছেন, মিথ্যে প্রতিশ্রুতি, কোথাও দিচ্ছেন না। ফসলের দাম নিশ্চিত করা হবে, মিথ্যে কথা বলছেন। প্রণয় রায় এবং সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে। হ্যাঁ বলুন। দেখুন, এই মুহূর্তে বাস্তবতা এটাই, এই মুহূর্তে আচ্ছা হয়ে গেছে, ওটা পড়ে নেবো আমরা পড়ে নেব। হ্যাঁ বলুন প্রণয় রায়। দেখুন, এই মুহূর্তে বাস্তবতা এটাই, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক থেকে বিটেক এমটেক পাস ছেলে মেয়েদের অন্য রাজ্যে যেতে হচ্ছে কর্মসংস্থানের জন্য। 34 বছর কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল আর পশ্চিমবঙ্গে সিপিএম এর সরকার ছিল, তখন তাদের কর্মসংস্থানের কথা মনে পড়েনি, তখন শিল্পায়নের কথা মনে পড়েনি। যেই তারা সরকার থেকে চলে গেছে, আজকে কর্মসংস্থানের কথা সমস্ত রাজ্যকে, সমস্ত শিল্পকে বন্ধ করে দিয়েছে। অটোমেশন, অ্যান্টিমেশন বলে একটা জেনারেশনের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই সিপিএম। তারা আজকে বলছে কর্মসংস্থানের কথা। আমরা প্রতিশ্রুতির ভিড়ে আমি সমীর রাইচের কাছে চলে যাব। সমীর দা, কার্যত প্রতিশ্রুতি ঝুলি নিয়ে রাজনৈতিক দলগুলো এসে গেছে। সুমন, আরেকবার প্রশ্নটা করো। হ্যাঁ, আমি বলছি এত প্রতিশ্রুতির ভিড়ে কোনো প্রতিশ্রুতি পূরণের আশ্বাস পাচ্ছেন কি? দেখো সুমন, একটা কথা যে আমরা বাংলার প্রত্যেকেই জানি বা ভারতবাসীরাই জানি, যে ঠিক ভোটের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যত বেশি পাতা আছে, অর্থাৎ প্রিন্টিংটা বেশি করাতে পারবে, সে ততগুলো প্রতিশ্রুতি দেয়। আমরা যদি হিসেব করে দেখি, এখানে কোনো একটি রাজনৈতিক দল কি লিখেছে ইশতেহারে যে তারা তাদের বিগত দিনগুলোতে কি করেছেন? বামফ্রন্ট 34 বছর কি করেছেন লিখেছেন? লেখেননি। তৃণমূল 10 বছরের লাস্ট কি করেছেন লিখেছেন? ইশতেহারে লেখেননি। বিজেপি ভারতবর্ষের কি অবস্থা করেছেন লিখেছেন? লেখেননি। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ভাবেন আমরা মানুষকে যদি বলি মানুষ এটা বিশ্বাস করবে, এবং যে মানুষ ভাববে যে আমরা এগুলো বলতে পারি, এবং এদের মতো নাটক এরা এই করে গোটা ভারতবর্ষটা এবং আমাদের রাজ্য ক্যাকাফোনির মধ্যে এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসছেন তাদের আরও একবার মনে করিয়ে দেব যে আলোচনার এই পর্বে আমি আসব সি ভোটারের স্ন্যাপ পোলে। গত 17 এবং 18ই মার্চ এই সমীক্ষা চালানো হয়েছে। এ রাজ্যে 2290 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ব্যবহার করা হয়েছে ক্যাটি পদ্ধতি, মার্জিন অফ এরার +-3%। আমি প্রশ্নে আসব। তৃণমূলের দাবি, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। বিজেপির পাল্টা দাবি, সহানুভূতি আদায় করতে দুর্ঘটনা নিয়ে নাটক করেছেন তৃণমূল নেত্রী। কোন দাবি সঠিক বলে আপনার মনে হয়? দেখব। দুর্ঘটনা মনে করছেন 41%, ষড়যন্ত্র মনে করছেন 37%, বলতে পারবো না বলেছেন 22%। পরের প্রশ্নে যাব। হুইল চেয়ারে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কি বিধানসভা ভোটে সহানুভূতির হাওয়া পাবে তৃণমূল, নাকি উল্টে ক্ষতি হবে? দেখব কি বলেছেন আপনারা। সমীক্ষকরা যাদের সঙ্গে কথা বলেছেন তাদের মধ্যে তৃণমূলের লাভ হবে এমনটা মনে করছেন 42%, তৃণমূলের ক্ষতি হবে এমনটা মনে করছেন 31%, কোনো প্রভাব পড়বে না মনে করছেন 16%, বলতে পারবো না বলেছেন 11%। পরের প্রশ্ন ছিল, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা দিতে কে ব্যর্থ, নির্বাচন কমিশন নাকি রাজ্য প্রশাসন? দেখব কি বলেছেন আপনারা। নির্বাচন কমিশন ব্যর্থ এই সিদ্ধান্তে এসেছেন 34%, রাজ্য প্রশাসন ব্যর্থ এই সিদ্ধান্তে এসেছেন 35%, আর বলতে পারবো না বলেছেন 31%। পরের প্রশ্ন ছিল, তৃণমূলের অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির কথা অনুযায়ী কাজ করছে, এই অভিযোগ কি সঠিক বলে আপনি মনে করেন? দেখব কি বলেছেন আপনারা। হ্যাঁ, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে এমনটা বলেছেন 37%,
নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন এমনটা বলেছেন 46%, বলতে পারবো না 17%। আমি এই নিয়ে প্রশ্নে আসবো প্রণয় রায়ের কাছে। দুর্ঘটনা, প্রণয়দা খুব ইন্টারেস্টিং, দুর্ঘটনা এমনটা মনে করছেন সব থেকে বেশি সংখ্যক লোক, অর্থাৎ ষড়যন্ত্র নয় দুর্ঘটনা। কতজন? 41%। কিন্তু যখনই প্রশ্নটা হয়ে যাবে যে হুইল চেয়ারে তৃণমূল কংগ্রেসের লাভ হবে কিনা, অর্থাৎ আপনারা যেভাবে নাটক বলছেন, ড্রামা বলছেন, পলিটিক্যাল ডিভিডেন্টের প্রশ্ন, সেখানে মানুষ মনে করছেন 42% মানুষ মনে করছেন তৃণমূলের লাভ হবে। না, এটাও দেখুন খুব স্বাভাবিকভাবেই যে একজন মহিলা সে যদি হুইল চেয়ারে করে সামনে পাটাকে ফেলে বলে আমাকে এত মেরেছে, আমাকে এত মেরেছে, বিজেপি মেরেছে, সিপিএম মেরেছে, এটি যদি মায়া কান্না কাঁদতে থাকেন তো কিছু মানুষের মধ্যে তো প্রভাব পড়ে। তো এই মায়া কান্নাটার প্রভাব পড়তে পারে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, লাভ হবে না আর বলতে পারবো না, এই যে সংখ্যাটা, এটা কিন্তু যারা বলছে লাভ হবে তাদের থেকে বেশি। এই যে বলতে পারবো না 17% মতো খুব সম্ভবত দেখালেন, সেটা হচ্ছে ভয়। এই যে খেলা হবে, ফিয়ার ফ্যাক্টর বলছেন আপনি। হ্যাঁ, সুমন বাবু, খেলা হবে ভয়টা দেখাচ্ছে, সেই হচ্ছে 17%। আমি বলছি যে এই যে প্রণয়দা বলছেন ঠিক আছে, আমি বলছি এত মনুষ্যত্ববোধের অভাব। একটা 65 মহিলা, তিনি একটা ওই রকম পা নিয়ে ঘুরছেন, সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। দয়া করে মিনিমাম মনুষ্যত্ব বোধটাকে বজায় রাখুন। আরে একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য ওই নাটক করতে হবে, সামনে টেবিলের উপর পাটা দিয়ে দেখাতে হবে যে আমার এত বড় একটা ব্যান্ডেজ আছে। দুর্ঘটনা ঘটে না, তার জন্য সেটা শো করতে হবে। আচ্ছা, আমি সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, আপনারা বলছেন, বারবার বলছেন, একাধিক নেতা বলছেন যে কমিশন বিজেপির কথায় সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে, ব্যাপক প্রচার করছেন, কিন্তু মানুষ এখনো 46% মানুষ কমিশনকে নিরপেক্ষ মনে করছেন। সুমনদা, না, নিরপেক্ষ দেখুন মানুষ কি মনে করছে সেটার উপর তো সবসময় নির্ভর করে না। নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে আমরা সেটা জানি। গত 2019-এর অশোক লাভাসার যে এক্সাম্পল, সেটা আমরা জানি যে অশোক লাভাসাকে নির্বাচন কমিশন হেড করতেন যিনি, তাকে কিভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার অপরাধ ছিল তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভোট দিয়েছিলেন। ঠিকই সুমনদা, কিন্তু আমি বলছি যে ভোটে কিন্তু মানুষের উপরই তো সবটা নির্ভর করে। যদি না বুথ দখল হয় আর রিগিং হয়, মানুষ কি মনে করছে এই জন্য তো গুরুত্বপূর্ণ। আমি একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, ইয়োর টেক, আপনার কি মনে হয়? না, আমি বলছি যে শেষ পর্যন্ত মানুষই বিচার করে, কিন্তু আমাদের রাজনৈতিক দলরা, এমনকি জ্যোতিবাবুর মতন লোকও বলতে শুনেছি যে মানুষ ভুল করেছে, মানে বামফ্রন্ট ভুল করেনি, মানুষ ভুল করেছে। তো হ্যাঁ, সুমন বন্দ্যোপাধ্যায় তার ধারাবাহিকতায় মানুষের উপর সবকিছু নির্ভর করে না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো বেসিক্যালি মানুষকে সামনে রাখে বটে, কিন্তু মানুষের উপর ভরসা করে বা মানুষের উপর বিশ্বাস তারা সত্যি করে না। তারা মনে করে যে আমরা মানুষকে নিয়ন্ত্রণ করব, মানুষের বক্তব্যের ভিত্তিতে আমরা কেন চলবো, মানুষের উপর ছড়িয়ে আমরা ঘোরাবো, মানুষের বক্তব্যের ভিত্তিতে আমরা কেন চলবো। এইটাই হলো মানে তারা মাস্টার আর আমরা হলো স্লেভ, আমরা হলো দাস, এই ভাবনাটাই সবসময় কাজ করে। এইবার আপনার যে পয়েন্টগুলোতে এসছে, আপনি 3টে বিষয় আপনি দেখুন, মোটামুটি তৃণমূলের সপক্ষে যেগুলো, যেমন সহানুভূতির প্রশ্নে আপনি বলতে পারেন, আপনি দেখবেন যে তৃণমূলের প্রাপ্ত ভোটের জায়গা থেকেই প্রায় ওইটা কোরিলেশন করতে পারবেন। আমরা যে বিভিন্ন সমীক্ষাগুলো পাচ্ছি তাতে দেখছি তৃণমূল 42-43% মতন ভোট পাচ্ছে, সমর্থন প্রায়। এই যে প্রশ্নগুলো তৃণমূলের সপক্ষে যাচ্ছে উত্তরগুলো, সেগুলো দেখবেন ওই একই রকম 42-43% মধ্যে বিলং করছে। এটা এক। দ্বিতীয় যেটা, যে কমন পাবলিকের যে পারসেপশন মানে ইলেকশন কমিশন নিয়ে, সেটা নিউট্রাল। এটা কিন্তু আমাদের সমীক্ষা শুধু নয়, সারা ভারতবর্ষের একাধিক এজেন্সি সমীক্ষা করেছে, যেখানে ভারতবর্ষের সবচেয়ে নিউট্রাল প্রতিষ্ঠান কোনটা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেখানে ইলেকশন কমিশনের রেটিংটা সুপ্রিম কোর্টের থেকেও উপরে ছিল। সুপ্রিম কোর্টের থেকেও ন্যাশনাল ইলেকশন কমিশনকে সবচেয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠান বলে, সেটা ন্যাশনাল ইলেকশন সার্ভের রিপোর্ট পরিষ্কার করে দেখানো হয়েছিল, যেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা থেকেও ইলেকশন কমিশন আরো বেশি। মানুষের কথা এত হচ্ছে, আমি শুধু বলবো যে মানুষ
আপনারা কি বলছেন সেটাই গণতন্ত্রে শেষ কথা। বিশ্বনাথবাবু সমীক্ষার কথা বলছিলেন, দুটো এজেন্সি সিএনএক্স এবং সি ভোটারের একেবারে শেষ পর্যায়ের ওপিনিয়ন পোল আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের সামনে নিঃসন্দেহে রাখবো। এখন দেখাবো একেবারে পাশাপাশি, একদিকে প্রার্থী তালিকা নিয়ে যে কোনো বড় রাজনৈতিক দলের ক্ষোভ বিক্ষোভ হয়, বিজেপির ক্ষোভ বিক্ষোভ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। আজকে হেস্টিংসের দফতরের সামনে বিজেপি কর্মীদের একাংশ তারা বিক্ষোভ দেখালেন, বেশ কিছু সেলিব্রিটি মুখ তারা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ। কিন্তু পাশাপাশি কংগ্রেস, হ্যাঁ কংগ্রেসের টিকিট পাওয়া নিয়েও ক্ষোভ। একেবারে শটান কোতোয়ালি ভবনে অর্থাৎ গনি খান চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ, এমনকি তাদের অভিযোগ 10 থেকে 15 লক্ষ টাকা দিয়ে প্রার্থীপদ নাকি কেনা বেচা চলেছে। আমি একেবারে পাশাপাশি এই প্রার্থী তালিকা নিয়ে বিজেপি এবং কংগ্রেস দু দলের ক্ষোভ বিক্ষোভের ছবি আপনাদের সামনে রাখব। ভোট মানেই পাওয়া না পাওয়া নিয়ে ক্ষোভ বিক্ষোভ। শাসক বিরোধী সমস্ত দলেই প্রার্থী অসন্তোষ নেমে এসেছে রাস্তায়। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজেপিকে। এবার সেই বিক্ষোভের সুর উঠে আসছে বিজেপির তারকা ব্রিগেডের একাংশের মধ্যে থেকে। দফায় দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলীয় কর্মীদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। অনেকে বলছেন এটা আদি বনাম নব্যের লড়াই। বিজেপির তারকাদের ক্ষেত্রেও সেই সংঘাত পর্ব সামনে চলে আসছে, যাদের মধ্যে কেউ কেউ উগরে দিচ্ছেন ক্ষোভ। ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন যশ, শ্রাবন্তী, রুদ্রনীল, পায়েল। অথচ 2016 বিধানসভা ভোটে লড়াই করা অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায় কিংবা জয় বন্দ্যোপাধ্যায়ের মতো বিজেপির পুরনো মুখ এবার টিকিট পাননি। দুদিন কি 4 দিন এসেছে, সে 4 দিনের মধ্যে টিকিট পেয়ে যাচ্ছে। এগুলো কি একটু অসম্ভব নয়? এটা একটু অসম্ভব। এগুলো আমরা মানে বিজেপিতে জয়েন করার কারণটা কি? একটা আদর্শ আছে, তো এটা তো আদর্শ ভঙ্গ হলো। না পাওয়াতে টিকিট আমি খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। আমি পরিশ্রম করে তার ফলটা চেয়েছিলাম। পাওনা থেকে তোমরা কেন আমাকে বঞ্চিত করলে? এটা তো ঠিক নয়। যারা একদিনও বিজেপির ঝান্ডা ধরেনি, যারা বিজেপির লোকেদের মেরেছে, যারা মেয়েদের ছিনতাহানি করেছে, মেয়েদের টনটিটকিরি করেছে, অনেক রকম মানুষের পয়সা লুটপাট করেছে, তারা আজকে ড্যাং ড্যাং করে এসে বিজেপির পতাকা ধরেছে দুদিন, আর ধরেই তারা বিজেপির টিকিট পেয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাকে, আমি কোয়াইট সুস্থ। তো আমাকে এমন করা হচ্ছে যেন আমি বিরাট অসুস্থ, আমাকে শুয়ে থাকতে বলা হচ্ছে। তাই আমি দেখছি, পরিস্থিতি দেখছি, এবং আমি যদি প্ল্যাটফর্ম চেঞ্জ করি, বাধ্য হই চেঞ্জ করতে, আপনাদের সকলকে জানিয়ে শুভেচ্ছা ভালোবাসা নিয়েই করি। রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য, রূপাঞ্জনা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়রা অনেকদিন আগেই বিজেপিতে যোগ দেন, কিন্তু টিকিট পাননি। এখানে কাউন্টার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। ওনার যে স্ট্রাগলটা, মানে যেভাবে একটা সমাজের মধ্যে দিয়ে উনি বেড়ে উঠে যেই প্রজেকশন নিজেকে করেছেন, যে জায়গায় দাঁড় করিয়েছেন, এখানে বিজেপির একজন লিডারের নাম তো বলতে পারবেন না যারা এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। এটা সাধারণ মানুষের ভেতরে একটা প্রতিক্রিয়া একটা হালকা হবে, বা সেটার এফেক্ট ভোটে পড়বে কি পড়বে না সেটা নেতারাই ভালো বলতে পারবে না। এদিকে এদিন কলকাতা বন্দরের পদ্মপ্রার্থী আবাদ কিশোর গুপ্তকে বদলের দাবিতে দুপুর 1টা থেকে প্রায় ঘন্টা দেড়েক বিক্ষোভ চলে হেস্টিংসে, বিজেপির নির্বাচনী সদর দপ্তরের বাইরে। বীরভূম থেকে মালদা, কোথাও বিজেপির অফিসে তালা লাগিয়ে দিয়েছে দলীয় সমর্থকদের একাংশ, কোথাও চলছে বিক্ষোভ। অন্যদিকে কংগ্রেস শিবিরেও এখন প্রার্থী নিয়ে অসন্তোষ, যার আজ গিয়ে পড়ল মালদার প্রবাদ প্রতিম নেতা গনি খান চৌধুরীর কোতোয়ালি ভবনেও। বছর দুয়েক আগে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নাজিমা খাতুনকে রতুয়ায় প্রার্থী করেছে কংগ্রেস। দলবদল করা নেত্রীকে কোনোভাবেই মানতে রাজি নন রতুয়ার কংগ্রেস কর্মীদের একাংশ। প্রার্থী বদলের দাবিতে সোমবার কোতোয়ালি ভবনে বিক্ষোভ দেখান তারা। কয়েকজন কোতোয়ালি ভবনের ভেতরেও ঢুকে পড়েন। আমরা প্রার্থী চেঞ্জ করতে চাইছি, কারণ যে প্রার্থীকে দেওয়া হয়েছে তাকে আমরা চিনি না। সে কোনোদিনও মানুষের পাশে তো দূরের কথা, বাড়ির বাইরে হয়তো যায়নি। টাকার বিনিময়ে সে আজকে প্রার্থী পেয়ে গেছে, টিকিট পেয়ে গেছে। আমাদের বাপ চাচারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছে, এই গনি খানের মাটিতে আজকে একটা কলঙ্কের দাগ পড়তে যাচ্ছে। আমরা সেই দাগকে পড়তে দেব না। এইগুলো কথা খুব ইনসাল্টিং আমাদের জন্য শুনতে। একটা আমাদের কংগ্রেস পার্টি দীর্ঘদিন আমরা আছি, টাকা খাওয়ার ব্যাপার বলার উচিত না, এটা আমাদের অনুরোধ। এখন এরা কে আমি যে একটু লক্ষ্য করেছি, সবাই রতুয়া কনস্টিটিউয়েন্সি লোগো নয়। শুধু মালদা নয়, খাস কলকাতাতেও প্রকাশ্যে এসেছে কংগ্রেসের প্রার্থী নিয়ে অসন্তোষ। মুখ্যমন্ত্রীর প্রাক্তন কেন্দ্র ভবানীপুরে কংগ্রেস প্রার্থী করেছে যুব কংগ্রেসের সভাপতি সাদাব খানকে, আর এ নিয়েই চরম ক্ষুব্ধ দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সভাপতি। জেলা কংগ্রেস সভাপতির এখানে কোনো মূল্য নেই, প্রথম থেকে যে আলোচনাও কেন্দ্রবিন্দুতেও আসে না।
আমরা কি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আমরা লড়াই করব, না আমরা তৃণমূলকে সুবিধা করে দেওয়ার লড়াই করব? কংগ্রেসের কর্মীরা উদ্গ্রীব ছিল যে ভবানীপুরে আসনে লড়াই করার জন্য, কিন্তু এটা তো ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো। বিক্ষোভের মধ্যেও আশার আলো দেখছে কংগ্রেস। এবার কংগ্রেসের প্রার্থী হবার চাহিদা কিন্তু তুঙ্গে। নিজের দলের লোকেরা তো খুব বিক্ষোভ করে, আমরা সকলকে জায়গা দিতে পারি না, তো জায়গাটা ছোট। তার মধ্যেও যেটুকু হয়েছে আমি মনে করি সামান্য হয়েছে। পশ্চিম বর্ধমানে আবার জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে 10 থেকে 15 লক্ষ টাকা নিয়ে প্রার্থীপদ দেবার বিস্ফোরক অভিযোগ উঠেছে। আমাদের প্রদেশের নির্বাচন কমিটি এবং দিল্লিতে নির্বাচন কমিটি আছে, প্রদেশ তার মধ্যে সিলেকশন করে 3 জনকে ঠিক করে, আলটিমেট দিল্লি সিগন্যাল দেয় কোন ব্যক্তি যার ভাগ্যে এই শিখে ছিঁড়বে। স্বভাবতই এটাতে নিচের তলায় জেলাতে বা কারোর কিছু করার থাকে না। সব মিলিয়ে প্রার্থী অসন্তোষ নিয়ে জর্জরিত সব দল। করুণাময় সিংহ, সঞ্চয়ন মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেস, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ সব দলেই। আবার প্রার্থী হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়ে চট করে জার্সিও বদল করে নিচ্ছেন অনেকে, যেমন সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য থেকে দীপেন্দু বিশ্বাস। তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট টিকিট না পেয়ে শটান যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। এই নিয়েই আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র। আপনি যে শিবিরেরই হন না কেন আর যতবারই জার্সি বদলান না কেন, না কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। আসুন।